যখন আইসিএম ভর্তি হওয়ার পরে যখন আইসিএম টোটাল সিলেবাসটা দেখছি, সিলেবাসের আমি দেখলাম যে এমন কোনো পয়েন্ট নাই, টপিকস নাই যেগুলো আমরা আলোচনা করি নাই, আমরা পড়িনি। সুতরাং ওই যে একটা মোটামুটি একটা ধারণা হয়ে গেল যে না, আমি আইসিএমবি পাস, মানে এই পয়েন্টগুলো আমি পারি। এখন কাজ হলো যে পরীক্ষা ওইটাকে আবার রিভিউ করতে হবে, কারণ আমি ফার্স্ট ইয়ারে পড়ছি হয়তোবা, অথবা আমি এমবিএ তে করছি, অথবা ফোর্থ ইয়ারে করছি। এখন আমি তো সবগুলো মনে নাই, কিন্তু এই যে পয়েন্টগুলা, সেই পয়েন্টগুলো আমার খেয়াল আছে যে আমি যে এইগুলো পড়ছি। সেই ক্ষেত্রে মানে যারা আসলে ইউনিভার্সিটিতে ভালো লেখাপড়া পড়ে, হ্যাঁ, বিবিএমবিএ ভালো করে যদি কোর্সগুলো পড়ে আসে, তাহলে তার জন্য অনেকটাই সহজ। এই জন্য অনেকে দেখবেন যে পাস করে ফেলতেছে। যারা পাস করতেছে তারা হয়তো আগের ব্যাকগ্রাউন্ড সে খুব স্ট্রং, যে ইউনিভার্সিটি খুব ভালো পড়ছে, ঠিক আছে। এখন অন্য কেউ পাস করে ফেললে যে আমি পাস করে ফেলবো এই আশায় আমি বসে থাকবো, তা হবে না। ঠিক আছে, যার যার ক্যাপাসিটি অনুযায়ী আইসিএমবি ওইভাবেই পড়াশোনা করতে হয়। জি স্যার, ঠিক। না সেটাই স্যার, আসলে এটা তো একটা প্রফেশনাল ডিগ্রি। সো এখানে আসলে আমরা এই যে আপনার ইথিক্সে মানে যেগুলো আমরা পড়ছি, এই যে যেমন কন্ট্রাক্ট অ্যাক্ট, যেটা আমাদের বিবিএ তে একটা সাবজেক্টই ছিল ইথিক্স এন্ড ল। তো ওইখানে আপনি স্যার যেটা পড়িয়েছেন যে কন্ট্রাক্ট এন্ড এগ্রিমেন্টের যে চ্যাপ্টারটা, ওই ফুল চ্যাপ্টার নিয়ে, মানে ওই শুধু ওই চ্যাপ্টার নিয়েই ছিল আমাদের ফুল একটা সেমিস্টার। আমরা পড়ছি সেটা। একটা সাবজেক্ট ছিল হচ্ছে কমার্শিয়াল ল, কমার্শিয়াল ল এন্ড ইন্ডাস্ট্রিয়াল ল, এটা একটা সাবজেক্ট। ওই একটা সাবজেক্টই বিবিএ তে পড়ছি। জি স্যার, ওই একটা, হ্যাঁ হ্যাঁ, ওইটা এখানে একটা চ্যাপ্টার মাত্র। এখানে একটা চ্যাপ্টার মাত্র, এক্স্যাক্টলি সেটাই বলছিলাম। ওকে, আমরা স্টার্ট করি। আমাদের পরবর্তীতে আমরা সময় পাই না। আজকে আমাদের পড়াশোনা আমি দেখলাম যে অনেক কমে গেছে, আমাদের অনেক পড়া বাকি রয়েছে। ক্লাস আছে আজকে সব 3টা। তো আমরা পরবর্তীতে আরো কোশ্চেন সেশনের মাধ্যমে আমরা শুরু করবো। So my dear friends, last class we have discussed up to memorandum of association. Up to memorandum of associations, if you have any query or any question, you can tell me. Anyone have any question about sole proprietorship, partnership, or company, characteristics of partnership, characteristics of company, different forms of company, reduction of capital, memorandum association for company limited by shares, limited by guarantee, etc. etc. আরো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। স্যার কোশ্চেন না, এটা একটু ইয়ার ব্যাপার স্যার। মোয়া বা এওয়া যেটা, এটা তো স্যার কোম্পানি ফরমেশনের সময় আমাদেরকে আমরা আরজিএসসি থেকে পাচ্ছি বা নিচ্ছি। হ্যাঁ স্যার, এটা কি কোনো কারণে আমরা কি এটা কি কোনো কোম্পানি চাইলে কি এডিট করতে পারে, মানে কোনো চেঞ্জ করতে পারে, যে সে চাচ্ছে যে কোনো কিছু অ্যাড করতে বা ডিলিট করতে? করতে পারে, এও করতে পারে, আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন করতে পারে, এমও করতে পারে না। করতে হলে আবার এমও করতে হলে অ্যাপ্লিকেশন করতে হয়, ওই নির্দিষ্ট ফর্মটা ফলো করে তারপর করতে হয়। আর অ্যাসোসিয়েশন অফ আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন যেটা, সেটা স্পেশাল রেজুলেশন করে সেখানে অ্যামেন্ডমেন্ট করলে সেই অ্যামেন্ডমেন্ট কপিটা ওখানে জমা দিলেই হয়ে যায়। স্যার সেটা তো আরজিএসসি হয়ে আসতে হয়। হ্যাঁ, আরজিএসসি তো জমা দিলেই হয়ে যায়, কিন্তু এমওটা মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনটা চেঞ্জ করতে হলে সেখান থেকে ওই নির্দিষ্ট ফর্ম আছে, ওই যে ফর্ম 12, এই ফর্মগুলো ফিল আপ করে তারপর করতে হবে। 117 স্যার। হ্যাঁ, ফর্ম 117 আর ফর্ম 12 স্যার। হ্যাঁ, অনেকগুলো ফর্ম আছে, ফর্ম 12 আর কি যেন আছে। আমাদের ডিটেইলস আমি এখন এই মুহূর্তে বলতে পারছি। নেক্সট আমরা আলোচনা করব এগুলো। তার মানে স্যার করা যায়, চেঞ্জ করা যায়? চেঞ্জ তো অবশ্যই করা যায়। আপনি চেঞ্জ না করলে আপনি ডিরেক্টরশিপ, নতুন ডিরেক্টর ঢোকানো যা, আপনার পেড আপ ক্যাপিটাল বাড়ানো যা, হ্যাঁ, তার অথরাইজ ক্যাপিটাল বাড়ানো যা, এগুলো কিভাবে করবেন? অ্যাড্রেস চেঞ্জ করা যায়, অ্যাড্রেস ক্লজ আছে, এই ক্লজ চেঞ্জ করতে হলে তো আপনার ওখানে যেতেই হবে, সবই করা যায়। না, হ্যাঁ স্যার, আমি সেটাই বলছিলাম যে বিভিন্ন ফর্ম অ্যাড করে করে ওই যে ফর্ম 16, 17 কিছু ফর্ম আছে, 15, 5,
ওগুলা দিয়ে করতে হয় আর কি। আচ্ছা, বুঝতে পারছি, তার মানে করা যায়। আচ্ছা, ঠিক আছে। ডিরেক্টর বা আপনি শেয়ার হোল্ডার যদি চেঞ্জ করতে চান 117 দিয়ে, আর শিডিউল 10 দিয়ে বোধহয় আপনার অ্যাড্রেস চেঞ্জ করতে চাইলে করা যায়। এগুলো আমিও মানে প্র্যাকটিক্যালি করি নাই তো, এই জন্য এগুলো মানে মনে নাই আমাদের। না স্যার, ঠিক আছে, আমি অ্যান্সারটা পেয়েছি আপনার কাছ থেকে। ঠিক আছে, আমরা এখন শুরু করি তাহলে, যদি কোনো কারো কোনো কোয়ারি না থাকে। আমরা গতকালকে বলছি, আলোচনা করছি মেমোরেন্ডাম অ্যাসোসিয়েশন, আবার এগেইন রিপিট করতেছি। মেমোরেন্ডাম অ্যাসোসিয়েশন ইজ এ লিগ্যাল ডকুমেন্ট prepared in the formation and registration process of a limited liability company to define its relationship with shareholders. The memorandum of association is accessible to the public and describes the company's name, physical address of the registered office, names of the shareholders, and distribution of shares. তাহলে মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনে এক কথা যদি আমরা বলি, এটা একটা লিগ্যাল ডকুমেন্ট যেটা তৈরি করতে হয় কোম্পানি ফরমেশনের জন্য এবং রেজিস্ট্রেশন প্রসেসের জন্য। হ্যাঁ, এই মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনে কি কি থাকে সেগুলা এখানে কিছু বলছে, তারপর আমরা আরো ইন ডিটেলস আমরা নিজে আমরা দেখবো নেক্সট। The following contents of the memorandum of association. Memorandum of association content গুলা কি কি থাকে? The first content, name clause. For a public limited company, name of the company must have a word limited as the last word. যদি এটা লিমিটেড কোম্পানি হয়ে থাকে, then আপনার নামের শেষে অবশ্যই লিমিটেড কথাটা লেখা থাকবে। For the private limited company, the name of the company must have the word private limited at the last word. প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে প্রাইভেট কথাটা লিমিটেড কথাটা লেখা থাকবে, প্রাইভেট লিমিটেড। আর পাবলিক লিমিটেডের ক্ষেত্রে পাবলিক লিমিটেড না থাকলেও শুধু লিমিটেড কথাটা অবশ্যই লিখতে হবে, পাবলিক লিমিটেড বলবে না, লিমিটেড কথাটা লিখবে। আর প্রাইভেট লিমিটেডের ক্ষেত্রে প্রাইভেট লিমিটেড কথাটা লিখতে হবে। দেন রেজিস্টার্ড অফিস ক্লজ। রেজিস্টার্ড অফিস ক্লজটাতে আপনার কোথায় এই অর্গানাইজেশনটার অফিস, এটা রেজিস্ট্রেশন কোথায় সেটা স্পেসিফিকলি এখানে উল্লেখ করতে হবে, অ্যাড্রেসটা উল্লেখ করতে হবে। দেন বলা হচ্ছে অবজেক্ট ক্লজ। Object clause, it must specify the objects for which the company is being incorporated. Object clause, it must specify the objects for which the company is being incorporated. আপনি এই কোম্পানিটা কেন ইনকর্পোরেট করতেছেন সেটার স্পেসিফিক অবজেক্টিভটি স্পেসিফাই করতে হবে। ফার্দার, ইফ এ চেঞ্জ কোম্পানি চেঞ্জ ইটস অ্যাক্টিভিটি, যদি কোনো কারণবশত কোম্পানি তার অ্যাক্টিভিটি চেঞ্জ করতে চায় হুইচ আর নট রিফ্লেক্টেড ইটস নেম, দেন ইট ক্যান চেঞ্জ ইটস নেম উইথিন 6 months অফ চেঞ্জিং ইটস অ্যাক্টিভিটিস। ঠিক আছে, ওই যে একটু আগে যে কোশ্চেন করছিলেন চেঞ্জ করা যায় না, এই যে চেঞ্জ করা যায়। ঠিক আছে, যদি সে কাজের ধরন চেঞ্জ করে, তাহলে কাজের ধরন যদি তার নামের সাথে সম্পূর্ণরূপে রিফ্লেক্ট করে, মানে কন্ট্রাডিক্টরি করে অথবা কোনো সম্পর্ক না থাকে, সেই ক্ষেত্রে তার নামটাও চেঞ্জ করতে হবে অ্যাক্টিভিটি চেঞ্জ করার 6 মাসের ভিতরে। দি কোম্পানি মাস্ট কমপ্লাই উইথ অল নেম চেঞ্জ প্রভিশন। নেম ক্লজ যখন চেঞ্জ করবে, নেম চেঞ্জের যে প্রভিশনগুলো যা যা আছে সেগুলা অবশ্যই কন্ডিশন কমপ্লাই করতে হবে। দেন লাইবিলিটি ক্লজ, ইট শুড স্পেসিফাই দ্য লাইবিলিটি অফ দ্য মেম্বার্স অফ দ্য কোম্পানি, হোয়েদার লিমিটেড অর আনলিমিটেড। লাইবিলিটিটা কি লিমিটেড অর আনলিমিটেড সে কথাটা অবশ্যই লিখতে হবে। দেন ক্যাপিটাল ক্লজ, দিস ইজ দ্য ভ্যালিড অনলি ফর কোম্পানিজ হ্যাভিং শেয়ার ক্যাপিটাল। কোম্পানি যদি শেয়ার ক্যাপিটাল থাকে তাহলে সেখানে ক্যাপিটাল ক্লজটা অবশ্যই আসতে হবে। দোজ কোম্পানিজ মাস্ট স্পেসিফাই দ্য অ্যামাউন্ট অফ অথরাইজড ক্যাপিটাল ডিভাইডেড ইনটু শেয়ারস অফ ফিক্সড অ্যামাউন্ট। তার অথরাইজ ক্যাপিটাল কত হবে একটা কোম্পানির, এবং তার যে শেয়ার নাম্বার অফ শেয়ারস আছে ওই শেয়ার দিয়ে ভাগ করে প্রতিটা মানে আপনার টোটাল পার শেয়ারের কত, সেই শেয়ার অ্যামাউন্টটা এখানে উল্লেখ করতে হবে। অ্যাসোসিয়েশন ক্লজ, memorandum association must clearly specify the desire of the subscriber to form a company. This is the last clause. ঠিক আছে, অ্যাসোসিয়েশন ক্লজ হচ্ছে কি desire of the subscriber to form a company. কোম্পানি যে একটা ফর্ম করতে চাচ্ছে সেটার তার ডিজায়ার, তার ইচ্ছা প্রকাশ করতে হবে, অ্যাসোসিয়েশন ক্লজ বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে ফর 1% কোম্পানি, এগুলো আমরা বলছি এগুলা এখন আমাদের বর্তমানে এখন 1% কোম্পানি এখন আসে নাই। 1% কোম্পানি ভবিষ্যতে যদি আসে সেক্ষেত্রে কি হবে সেটা পরবর্তীতে আমরা আলোচনা করব। তাহলে আমাদের পরীক্ষা যদি আসে কন্টেন্ট অফ মেমোরেন্ডাম অ্যাসোসিয়েশন, দেন উই রাইট নেম ক্লজ, রেজিস্টার্ড অফিস ক্লজ, অবজেক্ট ক্লজ, লাইবিলিটি ক্লজ, ক্যাপিটাল ক্লজ, অ্যাসোসিয়েশন ক্লজ,
এই হলো টোটাল হচ্ছে 6টা ক্লজ। অবশ্যই কি করতে হবে, মেমোরিয়াল রেজিস্ট্রেশনে উল্লেখ করতে হবে, থাকতে হবে। দেন আমরা বলা হচ্ছে একটা কোম্পানি যখন আপনি ফরমেশন করবেন তার আগে প্রথমেই প্রি রিকুইজিশন, কোম্পানি ফরমেশনের আগে কিছু কাজ করতে হয়। প্রি রিকুইজিশন, ফার্স্ট রিকুইজিশন হচ্ছে প্রি রিকুইজিশন কোম্পানি নেম। আপনি কোম্পানি ফরমেশন আগে নেম সিলেক্ট করতে হবে, কোম্পানি নেম। দেন ডিরেক্টরস, কোম্পানির ডিরেক্টর কারা সেটা আপনি মানে কারা কারা তাদেরকে সিলেক্ট করতে হবে। কোম্পানি নেম সিলেক্ট, দেন ডিরেক্টরস, দেন শেয়ার হোল্ডার কয়জন হবে, মানে শেয়ার হোল্ডার কারা হবে, কার কত শেয়ার থাকবে সেগুলো আপনি শেয়ার হোল্ডার সেখানে উল্লেখ করতে হবে। অথরাইজ ক্যাপিটাল, তাহলে টোটাল অথরাইজ ক্যাপিটাল কত পর্যন্ত আপনি যেতে পারবেন, এই মুহূর্তে পেড আপ ক্যাপিটাল কত দিবেন, রেজিস্টার্ড অ্যাড্রেস কি হবে, মেমোরেন্ডাম এন্ড আর্টিকেলস রেজিস্ট্রেশন তৈরি করতে হবে। আগে আপনি কোম্পানি ফরমেশনের পূর্বেই এই কাজগুলো আপনার করে নিতে হবে। এই কাজ 7টা কাজ করা না করলে আপনি কোম্পানি ফরমেশনের স্টেজে যাইতে পারবেন না। স্টেজে যাওয়ার আগের মুহূর্তের কাজ হচ্ছে কোম্পানি নেম, ডিরেক্টর, শেয়ার হোল্ডার, অথরাইজ ক্যাপিটাল, পেড আপ ক্যাপিটাল, রেজিস্টার্ড অ্যাড্রেস, মেমোরেন্ডাম এন্ড আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন। ঠিক আছে, এগুলো আমরা ডিটেলস দেখবো ইয়ে থেকে, যে আমাদের আরেকটা শীট আছে ওই শীট থেকে আমরা দেখতে পারবো। দেন বলা হচ্ছে ফরেনার্স রেজিস্ট্রেশন। কোনো ফরেনার্স যদি বাংলাদেশে বিজনেস করতে চায় তাহলে সে কিভাবে রেজিস্ট্রেশন করবে। ফরেনার্স উইশিং টু ওপেন এ বাংলাদেশি কোম্পানি, কোনো ফরেনার যদি বাংলাদেশি কোম্পানি সে ওপেন করতে চায়, মাস্ট টেক ইনটু কনসিডারেশন দ্য ফলোইং পয়েন্টস। সেখানে কি পয়েন্টসগুলো, সে পয়েন্টগুলো এখানে বলা আছে। ঠিক আছে, বাংলাদেশি কোনো রেসিডেন্ট সে যদি কোম্পানি রেজিস্ট্রেশন করতে চায় তাহলে তার ইন জেনারেল যে যে কাজগুলো আছে ফরেনার রেজিস্ট্রেশনের ক্ষেত্রে তার সেই কাজগুলো করতে হবে, সাথে ইন এডিশন যেগুলো করতে হবে সেগুলো এখানে বলা আছে। Foreigners must open a bank account in the name of the proposed company with the name clearance obtained from the RGSC. প্রথমেই ফরেনার যদি সে একটা কোম্পানি রেজিস্ট্রেশন নিতে যায়, প্রথমে আরজিএসসি থেকে একটা ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিতে হয়, নেম ক্লিয়ারেন্স। তার যে নামে কোম্পানিটা করবে সে নামের একটা ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিবে প্রপোজ নেমে। ঠিক আছে, এবং এই প্রপোজ নেমে যে ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিচ্ছে সেটার নামে ব্যাংকে একটা অ্যাকাউন্ট করতে হবে, ফার্স্ট কন্ডিশন। That is the registrar of the companies and bring in the initial paid up capital. This is mandatory for company incorporation in Bangladesh. Bangladesh company incorporation ক্ষেত্রে এটা হলো mandatory জিনিস। All company incorporation formalities can be handled without you having to visit Bangladesh. All company incorporation formalities can be handled without you having to visit Bangladesh. The only exception may be opening a bank account ডিপেন্ডিং আপন দ্য ব্যাংক ইউ চুজ। মানে এটা বলতেছে যে আপনি ব্যাংকের কোন ব্যাংকে করবেন সেটা তার ব্যাপার, হ্যাঁ, তার ওই চয়েসের ব্যাপার। অল দ্য ডিরেক্টরস এন্ড শেয়ার হোল্ডার্স ক্যান বি ফরেনার। ফরেনার কোম্পানি রেজিস্ট্রেশন করলে এখানে ডিরেক্টর এবং শেয়ার হোল্ডার সবাই অল ক্যান বি ফরেনার, তারা সবাই ফরেনার হতে পারে, সমস্যা নেই। There is no requirement for you to obtain any special Bangladeshi visa if you merely want to incorporate a private limited company. ঠিক আছে, বলতেছে যদি প্রাইভেট লিমিটেড কোম্পানি করি তা করতে করে সেক্ষেত্রে আপনার বাংলাদেশি ভিসা, তার রিকোয়ারমেন্ট স্পেশাল বাংলাদেশি ভিসা লাগবে এরকম কোনো রিকোয়ারমেন্ট নাই। বাট হ্যাভ নো প্ল্যানস টু রিলোকেট টু বাংলাদেশ। হ্যাঁ, ইউ আর ফ্রি টু অপারেট ইউর কোম্পানি ফ্রম ওভারসিজ অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রি টু ভিজিট বাংলাদেশ on a business visa when you are required to attend a company matters on a short term basis. হ্যাঁ, আপনার ওই সে বিদেশ থেকেই সে এখানে ওভারসি করতে পারবে, অ্যাজ ওয়েল অ্যাজ সে বাংলাদেশের সে মানে বিজনেস ভিসার মাধ্যমে সে বাংলাদেশে ভিজিট করতে পারবে। কোম্পানির ওই জিনিসপত্র সে দেখার উদ্দেশ্যে সে শর্ট টার্ম বেসিসে সে আসতে পারবে, আইসা সে বিজনেস ভিসা দিয়ে সে বিজনেস করতে পারবে। ইফ ইউ প্ল্যান টু রিলোকেট টু বাংলাদেশ টু অপারেট ইউর কোম্পানি ইউ আর রিকোয়ার্ড টু অবটেন ওয়ার্ক পারমিট। কোনো ফরেনার যদি সে বাংলাদেশে রিলোকেট করতে চায়, বাংলাদেশে সে থাইকে আসে এটা অপারেট করতে চায়, সেই ক্ষেত্রে তার ওয়ার্ক পারমিট লাগবে। ঠিক আছে, অন্য ক্ষেত্রে শুধু বিজনেস ভিসা দিয়ে আইসা সে কিছুদিন শর্ট টার্ম বেসিসে সে দেখাশোনা করে চলে যাবে। কিন্তু সে যদি এখানে স্থায়ীভাবে থাকতে চায় এবং সেখান থেকে যদি সে প্ল্যান করতে চায় এবং সেগুলো অনুযায়ী যদি কাজ করতে চায় তাহলে তার ওয়ার্ক পারমিট লাগবে। তাহলে এই হলো যদি ফরেনার রেজিস্ট্রেশনের জন্য। আমি প্রথমেই বলবো ফরেনার রেজিস্ট্রেশনের জন্য ফার্স্ট অফ অল আপনি এখানে এই লাইনটা আমার লেখা নাই, এগুলো হচ্ছে আপনার স্পেশাল কন্ডিশন।
বাংলাদেশে কোনো ফরেনার যদি রেজিস্ট্রেশন করতে চায় তাহলে অন্য বাংলাদেশের যে ফর্মালিটিস সে ফলো করতে হবে। তার আগে তার সাথে তার এডিশনাল যেগুলো করতে হবে সেগুলো এখানে বলা আছে। রিকোয়ার্ড ডকুমেন্টস ফর রেজিস্ট্রেশন। এখন রেজিস্ট্রেশনের জন্য আপনার কি কি ডকুমেন্ট লাগবে, ওই যে একটু আগে আমরা বলছি ওখান থেকে আরো ওইগুলো এখানে আসবে। প্রি রিকুইজিশনের থেকে এই অর্থাৎ ওই যে প্রি রিকুইজিশন নেম ক্লোজ করছেন, আগে নেম সিলেক্ট করছেন, সেটা এখানে লাগবে। ফর দ্য পারপাস অফ কোম্পানি ইনকর্পোরেশন ইন বাংলাদেশ দ্য ফলোইং ইনফরমেশন ইজ রিকোয়ার্ড বাই দ্য কোম্পানি রেজিস্ট্রার। কোম্পানি রেজিস্ট্রারে এই জিনিসপত্রগুলো লাগবে। ফার্স্ট কোম্পানি নেম, মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন এন্ড আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন, মানে আপনি যখন রেজিস্ট্রেশনের জন্য দিবেন সেটার সাথে আপনি দিতে হবে এইগুলা মানে আপনার সাপোর্টিং ডকুমেন্ট দিতে হবে। কোম্পানি নেম দিতে হবে, মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন আর আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন। শেয়ার হোল্ডার্স পার্টিকুলার, শেয়ার হোল্ডার যারা তাদের ডিটেলস দিতে হবে, হ্যাঁ, পার্টিকুলার দিতে হবে এবং তাদের ন্যাশনাল আইডি দিতে হবে। ডিরেক্টরস পার্টিকুলার ইনক্লুডিং টিম, একটু ভুল করেন। শেয়ার হোল্ডার্স পার্টিকুলার মানে শেয়ার হোল্ডারদের ডিটেলস দিতে হবে, তার বিস্তারিত বর্ণনা দিতে হবে। দেন ডিরেক্টরস পার্টিকুলার দিতে হবে ইনক্লুডিং টিম, ডিরেক্টরদের ক্ষেত্রে টিম দিতে হবে, কিন্তু শেয়ার হোল্ডারদের ক্ষেত্রে শুধু ন্যাশনাল আইডি দিলেই হবে। ঠিক আছে, শেয়ার হোল্ডার যারা তাদের ন্যাশনাল আইডি। এখন কোশ্চেন আসতে পারে ডিরেক্টর কি ন্যাশনাল আইডি লাগবে না? অবশ্যই লাগবে, কারণ ডিরেক্টর যারা নর্মালি তারাই কি শেয়ার হোল্ডার, যাদের একটা অ্যাটলিস্ট ওয়ান শেয়ার তারা হোল্ড করবে। তাহলে ডিরেক্টর যারা তাদেরও কি লাগবে, পার্টিকুলার দিতে হবে, সেখানে টিন লাগবে। দেন রেজিস্টার অ্যাড্রেস, আপনি কোন অ্যাড্রেস, সেই অ্যাড্রেসে রেজিস্টার অ্যাড্রেসটা দিতে হবে। সাইন ফর্ম 9 এন্ড সাবস্ক্রাইবার পেজ, হ্যাঁ, আপনার ফর্ম 9 এখানে আপনার জমা দিতে হবে এবং সাবস্ক্রাইবার যে পেজ আছে, একটা পেজ আছে, সেই পেজটা দিতে হবে। ফর ফরেনার কপি অফ পাসপোর্ট অফ শেয়ার হোল্ডার অ্যান্ড ডিরেক্টর। যদি ফরেনার কেউ যদি হয়ে থাকে তাহলে তার কি লাগবে, পাসপোর্ট লাগবে। শেয়ার হোল্ডার যতগুলো যে ফরেনার যে শেয়ার হোল্ডার তার পাসপোর্ট লাগবে এবং ডিরেক্টর হলে তারও পাসপোর্ট কপি লাগবে। এই হচ্ছে রিকোয়ার্ড ডকুমেন্ট। রিকোয়ার্ড তাহলে আমরা কি পেলাম, কোম্পানি নেম, মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন, আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন, শেয়ার হোল্ডার্স পার্টিকুলার, ডিরেক্টরস পার্টিকুলার, রেজিস্টার্ড অ্যাড্রেস, সাইন ফ্রম 9 and subscriber page. For foreigners a copy of passport of shareholder and director. ঠিক আছে, ফরেনারের ক্ষেত্রে এই এডিশন এটা দিতে হবে। দেন আমরা যদি বলি রেজিস্ট্রেশন প্রসিডিউর, আমরা ইন ডিটেলস আরেকটা শীট আছে, আমরা আমার ওয়ার্ডের ফাইল, সেখান থেকে আমরা দেখব রেজিস্ট্রেশন প্রসিডিউর। রেজিস্ট্রেশন প্রসিডিউরটা কি? দেয়ার আর দ্য 3 distinct steps involved in the Bangladeshi company setup procedure. আপনার কোনো একটা কোম্পানি রেজিস্ট্রেশনের জন্য প্রসিডিউর হচ্ছে 3টা প্রসিডিউর, মানে স্টেপ ফলো করতে হয়। ফার্স্ট অফ অল যাইতে হয় আপনার নেম ক্লিয়ারেন্স। একটা নামের, আপনি যে কোম্পানি করবেন সেই কোম্পানির জন্য একটা কোম্পানির নামের একটা ক্লিয়ারেন্স দিবে প্রথম, আদেশ নেম ক্লিয়ারেন্স। দেন এই যে নাম পাইলেন, সে নামের মাধ্যম দিয়ে একটা অ্যাকাউন্ট করতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট ওপেনিং এন্ড ব্রিঙ্গিং ইন দ্য পেড আপ ক্যাপিটাল। ব্যাংক অ্যাকাউন্ট করে সেখানে আপনার পেড আপ ক্যাপিটাল যেটা, সেটা এখানে জমা করতে হবে ব্যাংকের অ্যাকাউন্টে। এন্ড ফাইনালি কোম্পানি রেজিস্ট্রেশন। দেন আপনি ফাইনালি আপনি যেটা পাবেন সেটা কোম্পানি, দেন আপনি রেজিস্ট্রেশন নাম্বার পাবেন। তাহলে আমাদের 3টা পদ্ধতি, মানে ধাপ ফলো করতে হচ্ছে। ফার্স্ট হচ্ছে নেম ক্লিয়ারেন্স, দেন সেকেন্ড হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ওপেনিং, হ্যাঁ, ব্যাংক অ্যাকাউন্ট ওপেনিং এন্ড ব্রিঙ্গিং আপ ইন দ্য পেড আপ ক্যাপিটাল। পেড আপ ক্যাপিটাল যদি নিয়ে না আসেন তাহলে কোম্পানি রেজিস্ট্রেশন দিবে না। ফাইনালি হচ্ছে কোম্পানি রেজিস্ট্রেশন। স্টেপ বি ইজ ওনলি অ্যাপ্লিকেবল ইফ দেয়ার ইজ এনি ফরেন শেয়ার হোল্ডার্স ইন দ্য প্রপোজ কোম্পানি। যদি প্রপোজ কোম্পানিতে যদি ফরেনার শেয়ার হোল্ডার থাকে তাহলে এই বি যেটা, সেটা ম্যান্ডেটরি। অন্য ক্ষেত্রে সেটা হইতে পারে, না করলেও দিয়ে দেয়, কিন্তু নর্মাল প্র্যাকটিস হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট করতে হয়, করে তারপরে দেয়। ঠিক আছে, কিন্তু বাংলাদেশিদের ক্ষেত্রে যদি ব্যাংক অ্যাকাউন্ট নাও করে, আপনার নিয়ম অনুযায়ী সে দিয়ে দিতে পারে, সমস্যা নেই। পেড আপ ক্যাপিটাল অ্যাকাউন্টে ঢুকতে হবে এরকম না, নেম ক্লিয়ারেন্স দিয়ে তারপরে কোম্পানি রেজিস্ট্রেশন দিয়ে দিতে পারে।
তাহলে আমরা যদি যাচ্ছি হচ্ছে পোস্ট রেজিস্ট্রেশন ফর্মালিটি, আমরা রেজিস্ট্রেশন করে ফেললাম, অর্গানাইজেশন হয়ে গেল, তাহলে এই অবস্থায় আমাদের পোস্ট রেজিস্ট্রেশনের ফর্মালিটি গুলা কি কি, রেজিস্ট্রেশন হওয়ার পরে কি কাজ করতে হয়? ডকুমেন্ট ইস্যু বাই আরজেএসসি এই ডকুমেন্ট গুলো ইস্যু করে। সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন, আপনি যে ইনকর্পোরেশন হয়েছেন সেটার জন্য আরজেএসসি আপনাকে একটা সার্টিফিকেট দিবে, এই সার্টিফিকেট আপনি মেনটেন করতে হবে। আরজেএসসি উইল ইস্যু এ সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন অফ দ্য কোম্পানি। The certificate will have the registration number. এই সার্টিফিকেটের রেজিস্ট্রেশন নাম্বারটা থাকবে, নেম অফ দ্য কোম্পানি থাকবে, এন্ড ডেট অফ ইনকর্পোরেশন, কয় তারিখ এটা ইনকর্পোরেশন সেটা থাকবে। তাহলে আপনার রেজিস্ট্রেশনের পরে যে ফর্মালিটিটা সেটা হচ্ছে আপনাকে একটা সার্টিফিকেট ইনকর্পোরেশনের সার্টিফিকেটটা নিতে হবে। সেই সার্টিফিকেটটাতে কি থাকবে? রেজিস্ট্রেশন নাম্বার, নেম অফ দ্য কোম্পানি, ডেট অফ ইনকর্পোরেশন। তারপর ফর্ম 12 থাকবে, ফর্ম 12। একটু আগে এই ফর্মগুলো নামগুলো মনে রাখেন, হ্যাঁ, আমি তো ভুলে যাই, এই জন্য আমি সবগুলো বলতে পারি না। একটু আগে আমরা যেটা পাইছি সেটা হচ্ছে ফর্ম 9, হ্যাঁ, এখানে ফর্ম 12। ফর্ম 9টা কি ছিল? ফর্ম 9 হচ্ছে আপনার এই যে যারা শেয়ার হোল্ডার ডিরেক্টরস তাদের সাইন করতে হয় সাবস্ক্রাইবার পেজ, এটা হলো ফর্ম 9। আর এখানে হচ্ছে ফর্ম 12। ফর্ম 12 কন্টেন্স দ্য লিস্ট অফ ডিরেক্টরস অফ দ্য ইনকর্পোরেটেড কোম্পানি। এখানে ফর্ম 12 এ থাকে ডিরেক্টরদের লিস্ট, আর ওখানে শেয়ার হোল্ডারদের ফর্ম 9 এ সাইন করতে হয়। ডিরেক্টরদের আপনার এই যে লিস্ট সেখানে হচ্ছে ফর্ম 12। সার্টিফাইড কপি অফ এমও অ্যান্ড এও, মেমো রেজিস্ট্রেশন ও আর্টিকেল রেজিস্ট্রেশনের এই সার্টিফাইড কপি নিতে হবে। আপনি জমা দিচ্ছেন, সেটা সার্টিফাই করে সেটা আপনাকে দিবে। এই ডকুমেন্টসগুলা আরজিএসসি ইস্যু করে থাকে, ঠিক আছে? এই আরজিএসসি ইস্যু করে, আরজিএসসি থেকে আপনার রেজিস্ট্রেশন করে এই যে ডকুমেন্টগুলো নিতে হবে। Some of the other items you will almost certainly need upon registration of your Bangladeshi company. এই যে আপনার উপরগুলো বললাম সেগুলো ছাড়াও অনেক ক্ষেত্রে এই জিনিসগুলো কি আপনার লাগে, যেটা হচ্ছে শেয়ার সার্টিফিকেট ফর ইচ অফ দ্য শেয়ার হোল্ডার। হ্যাঁ, প্রতি শেয়ার হোল্ডারদের ক্ষেত্রে তার আলাদা আলাদা এরকম শেয়ার সার্টিফিকেট থাকে। এটা কিন্তু বর্তমানে যদি আপনার এই যেগুলা হচ্ছে এখন কিন্তু আপনার অটোমেশনে গিয়ে আপনার এরকম শেয়ার সার্টিফিকেট না হলে সমস্যা নেই, অটোমেটিশনে আপনার ওই নাম্বার অফ শেয়ারটা ওখানে ওই সিডিবিএল এর মাধ্যমে এটা মেনটেন করে। রেজিস্টার ফর শেয়ার হোল্ডার, রেজিস্টার ফর শেয়ার হোল্ডার, শেয়ারস, ডিরেক্টরস এটসেট্রা। কোম্পানি সিল ফর দ্য কোম্পানি, কোম্পানি সিল, কোম্পানি নামে একটা সিল রাখতে হবে। রাবার স্ট্যাম্প, একটা রাবার স্ট্যাম্প থাকতে হবে কোম্পানি, ঠিক আছে? এটা কোম্পানির সিল থাকতে হবে, কোম্পানির রাবার স্ট্যাম্প থাকতে হবে। তারপর রেজিস্টার অফ দ্য শেয়ার হোল্ডার, শেয়ারস এন্ড শেয়ার সার্টিফিকেট। এই যে জিনিসগুলা এগুলা পোস্ট রেজিস্ট্রেশন ফর্মালিটি। তাহলে পোস্ট রেজিস্ট্রেশন ফর্মালিটি যদি আসে তাহলে আমরা এখানে দুইভাবে লিখতে হবে। একটা হচ্ছে কিছু ডকুমেন্ট আছে আরজিএসসি আপনাকে ইস্যু করবে, সেটা আপনার নিতে হবে। এই আরজিএসসি 3টা ডকুমেন্ট আপনাকে ইস্যু করবে। দেন আপনি নিজের থেকে আরো যেটা করতে হবে সেটা হচ্ছে, হ্যাঁ, আপনার শেয়ার সার্টিফিকেট, প্রতি শেয়ারের হোল্ডারদের জন্য শেয়ার সার্টিফিকেট ইস্যু করতে হবে। হ্যাঁ, রেজিস্টার, শেয়ার হোল্ডারের জন্য একটা রেজিস্টার, শেয়ারের জন্য রেজিস্টার, ডিরেক্টরের জন্য রেজিস্টার, যেরকম আলাদা এরকম রেজিস্টার তৈরি করতে হবে। কোম্পানি সিল বানাইতে হবে, কোম্পানির জন্য একটা রাবার স্ট্যাম্প লাগবে। এইগুলা হচ্ছে পোস্ট রেজিস্ট্রেশন ফর্মালিটি। তাহলে আমরা একটু এখন আমরা যা আলোচনা করছি এগুলো নিয়ে একটু আবার রিভিউ করি। এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো পয়েন্ট আলোচনা করতেছি, পয়েন্ট আপনাদের জানতে হবে। তাহলে বলেন আমাদের এখানে তাহলে মেমোরিয়াল রেজিস্ট্রেশনে কি কি থাকে, মেমোরিয়াল রেজিস্ট্রেশন বলতে কি বুঝি, এবং এখানে কন্টেন্ট গুলো কি কি? মেমোরেন্ডাম অ্যাসোসিয়েশনের কন্টেন্ট অফ এমওএ হচ্ছে নেম ক্লজ থাকতে হবে। এর আগে বলেন যে মেমোরিয়াল রেজিস্ট্রেশন বলতে কি বুঝি আমরা? একটা লিগ্যাল ডকুমেন্ট, যেটা আমার এটা একটা মানে আমি যখন কোম্পানি ফরমেশন করব, এটা একটা রেজিস্ট্রেশন প্রসিজার যে কোনো লিমিটেড কোম্পানির জন্য। স্যার আমার একটা প্রশ্ন ছিল মাঝখানে, প্রশ্নটা হচ্ছে স্যার এখানে আমরা একটা বলছিলাম হচ্ছে পোস্ট রেজিস্ট্রেশন ফর্মালিটিস। হ্যাঁ, এটা পরে আসতেছি।
ওখানে যে ডকুমেন্টস গুলোর কথা বলা হয়েছে এই শুধুমাত্র সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন ফর্ম 12 যেটা লিস্ট অফ ডিরেক্টরস থাকে এবং সার্টিফাইড কপি অফ এমওএ এবং এওএ মানে মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন এন্ড আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন এখানে কি ট্রেড লাইসেন্সটা কি এর মধ্যে পড়বে না স্যার? এটা হচ্ছে আপনার এখানে যেটা দেখেন না ইয়েতে দেখেন, এটা হচ্ছে পোস্ট রেজিস্ট্রেশন ফর্মালিটিজ এর ডকুমেন্টস যেগুলো আরজেসি থেকে ইস্যু করা হয়। হ্যাঁ এটা হচ্ছে আরজেসি রেকর্ড লাইসেন্স ফর আরজেসি হ্যাঁ আপনার এখানে ট্রেড লাইসেন্স কিন্তু আপনার এই আরজেসি তে ওইগুলোর ক্ষেত্রে ট্রেড লাইসেন্স আপনার প্রথম দিকের কাজ। এটা প্রি রিকুইজিশনের ক্ষেত্রে আপনি যখন কোম্পানির নেম তো আর নিচ্ছেন না স্যার, নেম ক্লিয়ারেন্সটা স্যার আলাদা স্যার। নেম ক্লিয়ারেন্স ওরা একটা অনলাইনে একটা সার্চ দেয়, ওখানে ওইরকম কোনো নাম আছে কিনা ওইটা দেখে তারপর একটা প্রিন্টেড একটা কপি দেয়, ওটা হচ্ছে নেম ক্লিয়ারেন্স স্যার। এই নেম ক্লিয়ারেন্সের আগেই ট্রেড লাইসেন্স নিতে হয়। ট্রেড লাইসেন্স কি স্যার? না স্যার, ট্রেড লাইসেন্স কি স্যার নেম ক্লিয়ারেন্সের আগে দেয়? মানে আমার যদি নামই না থাকে, মানে নাম যদি মিল থাকে তাহলে আমি ট্রেড লাইসেন্স দিব কি? ট্রেড লাইসেন্স আপনি যে কোনো নামে ট্রেড লাইসেন্স নিতে পারেন। ট্রেড লাইসেন্স হচ্ছে এটা লোকাল অথরিটির কাজ, এটা কোনো অন্য কোনো আপনার আরজেসি টারজেসির কাজ না। না স্যার, ট্রেড লাইসেন্স তো স্যার আরজেসি ইস্যু করে স্যার। না না না, ট্রেড লাইসেন্স লোকাল অথরিটি। এটা সিটি কর্পোরেশন বা ইউনিয়ন পরিষদ লোকাল আপনি যেখানে ব্যবসা করবেন ওইখান থেকে যদি আপনি সিটি কর্পোরেশন আন্ডারে থাকেন তাহলে ওই সিটি কর্পোরেশনের ওই ওয়ার্ড থেকে আপনি নেবেন, ওই ওয়ার্ড থেকে। আর যদি আপনি ইয়ে করেন ইউনিয়ন পরিষদ অথবা অন্য কোথাও থাকেন তাহলে আপনি ইউনিয়ন পরিষদ থেকে নেবেন। এটা লোকাল অথরিটি, এটা আসলে ট্রেড লাইসেন্স আরজেসির কাজ না। আরজেসি যেটা হ্যাঁ বলেন। আমি ইন ডাউট, আমাকে দেখতে হবে। আমার যতটুকু মনে আছে যে সিল থাকে একটা, আরজেসি একটা সিল থাকে। না আরজেসি সিল ওটা নেম ক্লিয়ারেন্স হলে না, এটা নিয়ে কনফিউশনের কোনো কারণ নাই। ট্রেড লাইসেন্স হচ্ছে লোকাল অথরিটির ডকুমেন্ট। আমরা তো এগুলা করি তো আমাদের ট্রেড লাইসেন্স সিটি কর্পোরেশন থেকে দেয় এবং আরজেসি থেকে বেসিক্যালি ওই তিনটা দেয়, মানে সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন। আপনি রেজিস্ট্রেশনের পরে আমরা যেটা বলছি এখানে এই যে দেখেন, রেজিস্ট্রেশনের পরে আরজেসি এই তিনটা ডকুমেন্ট ইস্যু করবে আপনাকে। এই তিনটা ডকুমেন্ট আপনারা রাখতে হবে, ঠিক আছে? জি স্যার। সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন ফর্ম 12, তারপর হচ্ছে এমওর সার্টিফাইড কপি। আমি প্রথম দিকে থাকি, আমরা সিরিয়ালি যাই। হ্যাঁ আমরা আলোচনা তো অবশ্যই করবো। একজন বলেন তাহলে মেমোরেন্ডাম অফ রেজিস্ট্রেশন বলতে আমরা কি বুঝি? একজন বলছেন, তারপর বলেন কন্টেন্ট গুলো কি কি, আরেকজন বলেন। কন্টেন্ট অফ দা মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন। স্যার এই যে নেম ক্লজ থাকে, তারপরে স্যার নেম ক্লজের মধ্যে এটা পাবলিক হলে হচ্ছে স্যার শুধু লিমিটেড, আর যদি প্রাইভেট লিমিটেড হয় তাহলে ওভাবে লেখা যায় XYZ প্রাইভেট লিমিটেড। কোথায় থাকবে লিমিটেড প্রাইভেট লিমিটেডটা? হ্যাঁ স্যার, লাস্ট ওয়ার্ড জি, এই যে XYZ প্রাইভেট লিমিটেড জি। তারপরে স্যার রেজিস্টার্ড অ্যাড্রেস তার কোথায় সেটা থাকবে। তারপরে স্যার ওই যে পেইড আপ ক্যাপিটাল তৈরি হচ্ছে অবজেক্টে কি কি কোম্পানির, মানে অবজেক্ট ক্লজ থাকবে, লায়াবিলিটি ক্লজ থাকবে, লায়াবিলিটি ক্লজ, ক্যাপিটাল ক্লজ থাকবে, অ্যাসোসিয়েশন ক্লজ। এই হলো ওই ছয়টাই। পরে আরেকটা আছে 1/4 পারসন কোম্পানি। আমি এটা রেখে দিয়েছি, এটা ভবিষ্যতের জন্য, এটা এখন না, ফর ফিউচার। হ্যাঁ প্রি রিকুইজিশন ফর কোম্পানি ফরমেশন। কোম্পানি ফরমেশনের জন্য প্রি রিকুইজিশন কি? আরে অন্য একজন বলেন। স্যার কোম্পানির একটা নেম লাগবে, ডাইরেক্টরের লিস্ট লাগবে, তারপর স্যার পেইড আপ ক্যাপিটাল কত হবে সেটা লাগবে। হ্যাঁ ক্যাপিটাল কারা অথরাইজ ক্যাপিটাল কতটুকু থাকবে, তারপরে আগে হতে হবে শেয়ার ডিরেক্টরের সাথে শেয়ার হোল্ডার। আপনি একটার সাথে একটা হলে তখন আপনার বলতে সহজ হবে। প্রথমে কোম্পানির নামের পরে কোম্পানি কারা পরিচালনা করবে ডিরেক্টর, এই কোম্পানি কারা মালিকানা থাকবে তারা শেয়ার হোল্ডার, এবং এই মালিকানা যারা তাদের টোটাল অ্যামাউন্ট কত, এটা অথরাইজ ক্যাপিটাল কত হইতে পারে সেটা অথরাইজ ক্যাপিটাল, তারপর তারা কতটুকু টাকা দিবে সেটা পেড আপ ক্যাপিটাল, দেন হচ্ছে রেজিস্টার্ড অ্যাড্রেস, মেমোরেন্ডাম অফ রেজিস্ট্রেশন এন্ড আর্টিকেল এন্ড অ্যাসোসিয়েশন। আরেকজন বলেন, মুখস্থ বলবেন 7টা নাম এখানে। প্রি রিকুইজিশন ফর কোম্পানি রেজিস্ট্রেশন, কোম্পানি নেম, ডাইরেক্টর, শেয়ার হোল্ডার্স, অথরাইজ ক্যাপিটাল, পেইড আপ। আপনি না আরেকজন বলেন।
সারোয়ার জাহান বললেন না, আপনি বলছেন দুই একটা, আরেকজন বলেন। স্যার কোম্পানি নেম, ডিরেক্টরস লিস্ট, শেয়ার হোল্ডার্স লিস্ট, তারপর অথরাইজড ক্যাপিটাল, পেইড আপ ক্যাপিটাল, রেজিস্টার্ড অ্যাড্রেস, এমওএ এন্ড এওএ। থ্যাংক ইউ। ঠিক আছে, আপনারা মানে একজন বলছি, আমরা যেন সবগুলো পারি। আরেকজন বলবেন, আরেকজন বলেন। কি রিকুইজিশন ফর কোম্পানি ফরমেশন, একজন বলেন। company address, directors, হয় না, প্রথমে shareholders, company name, হ্যাঁ, directors, shareholders, authorized capital, paid up capital, company address, রাইট, তারপরে হচ্ছে গিয়ে MOA আর AOA। থ্যাংক ইউ। কোম্পানি অ্যাড্রেস বলতে আমরা কোম্পানি অ্যাড্রেস বলবো না, আমার এখানে যে বাসা সেটাই বলবো, রেজিস্টার্ড অ্যাড্রেস। কোম্পানি অ্যাড্রেস কয়েকটা হয় বুঝছেন, কোম্পানির অ্যাড্রেস কয়েকটা থাকে। আপনার একটা কোম্পানির 10টা ফ্যাক্টরি থাকতে পারে, তারপরে অ্যাড্রেস 10টা ফ্যাক্টরি। রেজিস্টার্ড অ্যাড্রেস যেটা ট্রেড লাইসেন্সে থাকে ওটা হচ্ছে রেজিস্টার্ড অ্যাড্রেস। অ্যাড্রেস না, ট্রেড লাইসেন্সও আপনার দুই একটা অ্যাড্রেসও থাকতে পারে। এখানে বলা থাকে যে রেজিস্টার্ড অ্যাড্রেসে তো আপনার হচ্ছে রেজিস্টার্ড অ্যাড্রেসটা, হ্যাঁ, রেজিস্টার্ড অ্যাড্রেসটা আপনি এই জন্যই, রেজিস্টার্ড অ্যাড্রেস হচ্ছে আপনার ওই যেটার মাধ্যমে আরজেসি থেকে রেজিস্ট্রেশন না, সেটা রেজিস্টার্ড অ্যাড্রেস। অ্যাড্রেস কয়েকটা হতে পারে, একটা হচ্ছে বিজনেস অ্যাড্রেস, একটা রেজিস্টার্ড অ্যাড্রেস, একটা ফ্যাক্টরি অ্যাড্রেস, 3 প্রকার অ্যাড্রেস হতে পারে। আচ্ছা, ওকে স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা আশা করি এটা বলবো না, ঠিক আছে পয়েন্টগুলা। নেক্সট আমরা বলছি ফরেনার রেজিস্ট্রেশনের জন্য কি করতে হয় ইন এডিশন। স্যার ইন এডিশন ফরেনার্স রেজিস্ট্রেশনের জন্য লাগে আরজিএসসি থেকে নেম ক্লিয়ারেন্স নিতে হবে, তারপরে সে অনুযায়ী ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে। তিনি যদি বাংলাদেশে নাও ভিজিট করেন তবুও তিনি এই নেম ক্লিয়ারেন্স এটা করতে পারবেন, কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গেলে সেটা ব্যাংকের কনসার্ন, ব্যাংক কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট খুলবে। তারপরে সব শেয়ার হোল্ডার এবং ডিরেক্টর যে তারা ফরেনার হতে পারবে, শর্ট টার্ম বেসিসে বিজনেস ভিসা নিয়ে দেশে ভিজিট করতে পারবে, কিন্তু যদি বাংলাদেশে থেকে কাজ করতে চান তাহলে সেক্ষেত্রে ওয়ার্ক পারমিট লাগবে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবাই বুঝছেন সুন্দরভাবে তো কিন্তু বলছেন উনি। দেন আমরা বলবো যে রেজিস্ট্রেশনের জন্য আমাদের রিকর্ড ডকুমেন্টস কি কি লাগবে রেজিস্ট্রেশন যখন আমি নিতে যাব। ওই একটু আগে প্রি রিকুইজিশন থেকে ওটা থেকে আরেকটু মানে সাপ্লিমেন্টারি আর কি, আপনি কি ডকুমেন্টগুলোর সাথে সাথে কি দিতে হবে। রিকোয়ারমেন্টস ফর রেজিস্ট্রেশন হচ্ছে কোম্পানির নাম লাগবে, তারপরে মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন এবং আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন, তারপর শেয়ার হোল্ডারদের পার্টিকুলার্স লাগবে, যেটা সাথে ওনাদের এনআইডি লাগবে, মানে ন্যাশনাল আইডি। তারপর ডিরেক্টরসদের পার্টিকুলার্স, সেখানে ইনক্লুডিং টিন ওনাদের থাকতে পারে, মানে ট্যাক্স আইডি। ডিরেক্টরদের 3 ছাড়া ডিরেক্টর হওয়া যাবে না। কারেক্ট স্যার, বিকজ ওনারা ট্যাক্স পেমেন্ট করছেন কিনা ঠিক মতো এটার একটা ট্রেসিং লাগবে। তারপরে রেজিস্টার অ্যাড্রেস, যেটা আগেও ছিল আমাদের প্রি রিকুইজিশনের মধ্যে, রেজিস্টার অ্যাড্রেস লাগবে এবং ফর্ম 9 লাগবে, ফর্ম 9 সাইন ফর্ম 9 সবগুলো ছিল। কোম্পানি নেম, মেমোরেন্ডাম রেজিস্ট্রেশন, আর্টিকেল রেজিস্ট্রেশন, শেয়ার হোল্ডার, এখানে আমরা বলি শেয়ার হোল্ডার শুধু, ঠিক আছে। আর এখানে বলতে শেয়ার হোল্ডার পার্টিকুলার, আর এগুলো ডকুমেন্ট আকারে জমা দিতে হবে। ক্লিয়ার? ওই আগেরগুলো আর এগুলো একই জিনিস অনেকটাই। শেয়ার হোল্ডার পার্টিকুলার্স এর মধ্যে ওই যে কি যেন একটা ব্যাংকের একটা কি একটা সার্টিফিকেট থাকে, যেখানে ওনারা ট্যাক্স রিটার্ন যে জমা দিয়েছেন, সিআইবি রিপোর্ট সম্ভবত, এগুলো কি লাগে স্যার? না না না, ওগুলো লাগে না, ওগুলো লাগে না, ন্যাশনাল আইডি লাগে। ন্যাশনাল আইডি নেই না, ম্যান্ডেটরি যেটা, যে এখানে যেটা বলা হয় সেটা ম্যান্ডেটরি। ইন এডিশন অনেক সময় আপনার কোয়ারির জন্য চাইতে পারে, সেটা এডিশনাল, ঠিক আছে। আমরা যেখানে যেগুলো বলবো সেগুলো ম্যান্ডেটরি। ওকে স্যার। দেন হচ্ছে সাইন ফর্ম 9 লাগবে এন্ড সাবস্ক্রাইবার পেজও লাগবে, যেটা সাবস্ক্রাইব করা থাকে। এবং ফরেনাররা যদি থাকেন তাহলে যে কোনো ফরেনার, যদি একজন ফরেনারও যদি শেয়ার হোল্ডার ফরেনার থাকেন, সরি, সেক্ষেত্রেও তার পাসপোর্ট লাগবে। ডিরেক্টর যেই হোক না কেন তার পাসপোর্ট ফটোকপি লাগবে। থ্যাংক ইউ। আরেকজন বলেন, এর নামগুলো সবগুলো নাম বলেন। এখানে 7টা পয়েন্ট বলছি, 7টা পয়েন্ট বলেন। স্যার কোম্পানি নেম, হ্যাঁ, memorandum of association and article of association, shareholders particular, directors particular, including TIN, tax identification number, foreigner থাকলে copy of passport, even কোনো director foreigner যে
তারপর সাবস্ক্রাইব পেজ এন্ড ফর্ম 9 আর কোম্পানি রেজিস্টার্ড অ্যাড্রেস স্যার। থ্যাংক ইউ। আমরা সবাই মোটামুটি আমরা এই নিয়ে তো আজকে কয়েকবার আলোচনা করলাম, আশা করি সবাই ইনশাল্লাহ আমাদের মোটামুটি মুখস্থ হয়ে গেছে। নেক্সট আমরা যদি বলি রেজিস্ট্রেশন প্রসিডিউরটা বলেন, একজন বলেন, যারা বলছেন এখন এর বাদ দিয়ে অন্য একজন বলেন রেজিস্ট্রেশন প্রসিডিউর। কোম্পানির রেজিস্ট্রেশন প্রসিডিউরটা কি? আমি যে রেজিস্ট্রেশন করব সেটা প্রসিডিউরটা কি? যদি আমরা যারা অনেকে প্র্যাকটিক্যাল করছে তারা খুব ভালো জানে, আমরা কিন্তু থিওরিক্যালি জানি, প্র্যাকটিক্যাল করি নাই। স্যার কোম্পানির রেজিস্ট্রেশন প্রসিডিউর প্রথমে আছে নেম ক্লিয়ারেন্স, যে নামে কোম্পানিটা হবে ওটা আরজেসি থেকে একটা ইয়া লাগবে যে এই নামে কোম্পানি করা যাবে, একটা নেম ক্লিয়ারেন্স সার্টিফিকেট হবে, তারপরে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে হবে এবং তারপরে কোম্পানি রেজিস্ট্রেশন প্রসেসে যেতে হবে। যদি কেউ ফরেন শেয়ার হোল্ডার থাকেন সেক্ষেত্রে অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টে পেইড আপ ক্যাপিটাল শো করতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা বললাম যে এই যে জিনিসগুলো, তাহলে রেজিস্ট্রেশন প্রসিডিউর আরেকজন বলেন তো, তিনটা রেজিস্ট্রেশন প্রসিডিউর কি? একজন বলেন, যারা মানে এখন পর্যন্ত পার্টিসিপেশন করেন না তাদের মধ্যে থেকে একজন। স্যার এখানে কি স্টেপস ইনভলভ থাকবে বাংলাদেশ কোম্পানি সেটআপ প্রসিডিউরে? প্রথমটা হচ্ছে যেটা নেম ক্লিয়ারেন্স থাকবে, ব্যাংক অ্যাকাউন্ট ওপেনিং এন্ড ব্রেকিং ইন দ্য পেইড ক্যাপিটাল এন্ড কোম্পানি রেজিস্ট্রেশন থাকবে। দেন হচ্ছে রেজিস্ট্রেশন, অর্থাৎ তিনটা স্টেপ। ফার্স্ট হচ্ছে নেম ক্লিয়ারেন্সের একটা সার্টিফিকেট নেবে, নেওয়ার পরে এসে সে ব্যাংক অ্যাকাউন্ট করবে, জি ব্যাংক অ্যাকাউন্ট করে তো সেখানে পেড আপ ক্যাপিটাল জমা দিবে, এন্ড তারপরে ব্যাংক থেকে একটা সার্টিফিকেট নিয়ে যাও যে এখানে ব্যাংক অ্যাকাউন্ট সলভেন্সি সার্টিফিকেট বলে, অথবা তার ব্যাংক অ্যাকাউন্ট আছে নেওয়ার পরে তারপর কোম্পানি রেজিস্ট্রেশনটা নিবে। ঠিক আছে, এই হলো তিনটা মানে স্টেপ। স্যার প্রশ্ন যদি আসে আমরা এভাবে লিখলে কি নাম্বার পাবো স্যার? মানে এই যা আছে যেভাবে বলেছি আজকে এখন ক্লাসে? অবশ্যই পাবেন। থ্যাংক ইউ স্যার। এটাতে পাওয়া যায় না, ওই খাতায় এগুলো লেখাগুলো পাওয়া যায় না, বুঝছেন সমস্যা। আমার প্রশ্ন হচ্ছে এগুলো কি ঠিক এইভাবেই মানে কোশ্চেনটা আসবে নাকি এগুলো তো আর কেস স্টাডির মধ্যে আসার মতো না? না, এটা কেস স্টাডি না, কেস স্টাডি এগুলা না, এগুলো তো ডাইরেক্ট, এগুলো আসলে ডাইরেক্টলি আসবে। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ স্যার। দেন আমরা বলবো পোস্ট রেজিস্ট্রেশন ফর্মালিটিস। পোস্ট রেজিস্ট্রেশন ফর্মালিটিস গুলা কি কি বলেন, অন্য একজন বলেন যিনি পার্টিসিপেট করেন নাই। তার সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন, ফর্ম 12, এমওএ আর এওএ। আমরা এখানে দুইটা ভাগ করব। পোস্ট রেজিস্ট্রেশন ফর্মালিটিসটাকে দুইটা ভাগে ভাগ করছে। একটা হচ্ছে আরজিএসসি কিছু কাগজপত্র ডকুমেন্ট দিবে, সেগুলো নিব। সাথে হচ্ছে অর্গানাইজেশন কোম্পানি নিজে কিছু ডকুমেন্ট ইস্যু করবে। হ্যাঁ, তাহলে আরজিএসসি ডকুমেন্টগুলো কি কি সেগুলো বলেন। সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন, হ্যাঁ, এটা একটা সার্টিফিকেট দিবে, এই সার্টিফিকেটটা কোম্পানি কালেক্ট করবে। সেই সার্টিফিকেট কি থাকে? সার্টিফিকেট কোম্পানি ইনকর্পোরেশন ডেট থাকবে স্যার, হ্যাঁ, কোম্পানিটার নেম থাকবে স্যার, রেজিস্ট্রেশন নাম্বার থাকবে স্যার, রেজিস্ট্রেশন নাম্বার, যে কোম্পানি নেম এবং কত তারিখে ইনকর্পোরেশন থাকবে, কবে রেজিস্ট্রেশন হয়েছে, রাইট। তারপর স্যার ফর্ম 12 থাকবে, সেখানে অল ডাইরেক্টরস অফ দ্য ইনকর্পোরেটেড কোম্পানি। আর যদি কোশ্চেন আসে ফর্ম 12 এর কি থাকে, তাহলে ফর্ম 12 হচ্ছে ডাইরেক্টর লিস্ট থাকে স্যার, লিস্ট অফ দ্য ডিরেক্টরের লিস্টে হচ্ছে ফর্ম 12। দেন বলা হচ্ছে কি সার্টিফাইড কপি অফ এমওএ আর এওএ। তার মানে হচ্ছে এমওএ এবং এওএ কোম্পানি আগে জমা যে দিছে সেটাকে তারা শুধু সার্টিফাই করে দিবে, সেটা এই ডকুমেন্টগুলো আরজিএসসি থেকে কালেক্ট করবে। দেন হচ্ছে কোম্পানি নিজে কিছু ডকুমেন্ট ইস্যু করে, সেই ডকুমেন্টগুলো কি শেয়ার সার্টিফিকেট ফর ইচ অফ দ্য শেয়ার হোল্ডার। তারপর হচ্ছে রেজিস্টার ফর শেয়ার হোল্ডার, শেয়ারস, ডিরেক্টর, কোম্পানি সিল থাকবে, রাবার স্ট্যাম্প থাকবে। এই হচ্ছে পোস্ট রেজিস্ট্রেশন ফর্মালিটি। স্যার একটা কথা ছিল, স্যার সার্টিফিকেট অফ কমেন্সমেন্ট একটা সার্টিফিকেট আরজিএসসি ইস্যু করে, এটা তো এখানে কোথাও দেখলাম না, এটা কি লাগে না? জি স্যার, ইনকর্পোরেশন আর কি, ইনকর্পোরেশনের পরে যদি আপনি স্টার্ট করেন তাহলে সেটাই এই কমেন্সমেন্ট আর কি। আসলে এই কমেন্সমেন্টের এখানে ডাইরেক্টলি এরকম কোনো লিঙ্ক নেই, আপনার হচ্ছে ইনকর্পোরেশনটাই হচ্ছে কমেন্সমেন্ট আর কি, এটাই এখানে বলা হয়। আচ্ছা জি স্যার। হ্যাঁ,
স্যার আরেকটা কোশ্চেন আছে স্যার। হ্যাঁ স্যার পেইড আপ ক্যাপিটাল যে আমরা ব্যাংকে ডিপোজিট করতেছি, সেই পেইড আপ ক্যাপিটাল কি আমি কোনো সময় তুলতে পারবো ব্যাংক থেকে? ব্যাংক থেকে ব্যাংকের কোম্পানির নামে কোম্পানি যখন আপনি ফর্ম করে ফেলবেন, তো কোম্পানির জি, স্যার। নামে আপনি যা যা খরচ করবেন সে খরচ করতে পারবেন, আপনি ইন্ডিভিজুয়াল আর তুলতে পারবেন না। ও, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ দেন আমরা চলে যাচ্ছি হচ্ছে নেক্সট, আমরা ফরওয়ার্ড হচ্ছি। অ্যানুয়াল জেনারেল মিটিং। আমরা জানি অ্যানুয়াল জেনারেল মিটিং কি, এখানে অনেক লেখাটাকে আছে, আমরা এতগুলাতে আমরা ডিটেলস যাব না। নিয়মও অনেক নিয়ম আছে, ঠিক আছে। আসলে পড়তে গেলে অনেক পড়া, এত কত পড়বো বুঝি না। অ্যানুয়াল জেনারেল মিটিং বলতে আমরা প্রতি বছরে কোনো না কোনো মানে যে কোম্পানি তাদের যে একটা যে ক্যালেন্ডার ইয়ার সে নিবে, সেই ক্যালেন্ডার ইয়ারে সে করে একটা করে জেনারেল মিটিং করতে হবে। এই জেনারেল মিটিং মিনস হচ্ছে সব শেয়ার হোল্ডারদের জেনারেল মিটিং, ঠিক আছে। এখানে এই যে বলা হচ্ছে যে এই যে জেনারেল মিটিংটা হবে সেটার জন্য আগে নোটিশ দিতে হবে, এবং কোনো একটা অ্যানুয়াল জেনারেল মিটিং এই বছর করলাম, সামনে নেক্সট ইয়ারের যে আবার জেনারেল মিটিং অথবা গত বছরের জেনারেল মিটিং এবং এই বছরের জেনারেল মিটিংটা, আমি তো বলছি প্রতি বছরে একটা জেনারেল মিটিং করতে হবে, কিন্তু দুইটা জেনারেল মিটিং এর যে পার্থক্যটা সেটা 15 মাসের বেশি হবে না, ঠিক আছে। নিয়মটা হচ্ছে নট মোর দেন 15 months shall elapse between the date of on general meeting, annual general meeting of a company and that of the next। একটা থেকে পরবর্তী যেটা অ্যানুয়াল জেনারেল মিটিং 15 মাসের বেশি হওয়া যাবে না। এখানে বলা হচ্ছে তারপর আবার কিছু আরো যেটা ব্যাখ্যা দিয়ে দিচ্ছে, সাপোজ কোন কোম্পানি যে মে হোল্ড ইটস ফার্স্ট অ্যানুয়াল জেনারেল মিটিং উইথিন এ পিরিয়ড অফ নট মোর দেন 18 months ফ্রম দ্য ডেট অফ ইনকর্পোরেশন। এই যে আমরা যে বললাম, হ্যাঁ, ইনকর্পোরেশন যে সার্টিফিকেট পাইলো, সেই সার্টিফিকেট পাওয়ার পরে 18 মাসের প্রথম জেনারেল মিটিংটা 18 মাস পর্যন্ত সে সময় পাবে, 18 মাসে বেশি নেওয়া যাবে না। And if such general meeting is held within that period, it shall not be necessary for the company to hold any general meeting in the year of its incorporation or in the following year। ঠিক আছে, তাহলে এইরকম এই হলো আমাদের এই অ্যানুয়াল জেনারেল মিটিং এর সম্পর্কে সেকশন 81 অফ দ্য কোম্পানি অ্যাক্ট 1994। কোম্পানি অ্যাক্ট 1994 সেকশন 81 তে যে কথাটা বলছে সে কথাটা হচ্ছে প্রতি বছরই একটা কোম্পানি তার অ্যানুয়াল জেনারেল মিটিং করতে হবে, ঠিক আছে। প্রতি বছর ক্যালেন্ডার ইয়ারে তার অ্যানুয়াল জেনারেল মিটিং করতে হবে। তবে দুইটা জেনারেল মিটিং এর পার্থক্য, যেমন মনে করেন একটা জেনারেল মিটিং আপনি জানুয়ারিতে করলেন, এরপর এটাতে এই বছরে পড়লো, নেক্সট বছর তো আছে, তাহলে 2019 সালে যদি জানুয়ারিতে করেন 20 সালে এসে আপনি ডিসেম্বরে করবেন, তা হবে না। আপনার দুইটার জেনারেল মিটিং এর পার্থক্যটা 15 মাসে বেশি হওয়া যাবে না। একটা ক্লজ। আরেকটা ক্লজ বলা হচ্ছে যদি কোনো একটা কোম্পানি, নতুন কোম্পানির ক্ষেত্রে সেটা 18 মাসে ভিতরে আপনি অ্যানুয়াল জেনারেল মিটিং করতে হবে। ইনকর্পোরেশনের ডেট থেকে শুরু করে 18 মাসের ভিতরে আপনি জেনারেল মিটিংটা করতে হবে, 18 মাসে বেশি হওয়া যাবে না। সেক্ষেত্রে বলা হচ্ছে 18 মাস যদি করি তাহলে দেখা গেছে যে কি এরপরের ইমিডিয়েট পরের বছরটা অনেক করতে হয় না, কারণ 18 মাসের পরে আপনি আরো 15 মাস আপনি সাথে পাচ্ছেন, ঠিক আছে, না করলেও হবে, সমস্যা নেই। এখানে আরো ক্লজগুলো, আরো নিয়মগুলো বলা আছে। প্রোভাইডেড ফার্দার দ্যাট দ্য রেজিস্ট্রার মে one an application may be made within 30 days from the date of expiry of the period of specified in holding the AGM as appropriate, extend the time within which may AGM not being the first AGM shall be held by the period of not exceeding 90 days or not exceeding the 31st December of the calendar year in relation to which the AGM is required to be held, which is all। এটা ওই ফার্স্ট AGM এর ক্ষেত্রে যদি কোনো কারণ না হয় তাহলে সে আপনি স্পেশাল কনসিডারেশনের জন্য আরো সময় চাইতে পারে। সেই সময়টা কতটুকু? 3 মাস। হ্যাঁ, প্রথমত থার্ড উইক মানে শেষ হওয়ার 30 দিন আগে আপনি অ্যাপ্লিকেশন করতে হবে, এবং সেটা আপনার বলা আছে যে আপনার সেই এটা 90 দিনের বেশি হবে না। সেই পিরিয়ডটা আপনি আরো যে এক্সটেনশন পাবেন সেটা 90 দিনের বেশি হওয়া যাবে না। নব্বই দিনে নিলেন, কিন্তু সেটা আবার 31শে ডিসেম্বর যেন আপনার পার হয়ে না যায়, ডিসেম্বরের ভিতরে হইতে হবে, ঠিক আছে। 31শে ডিসেম্বর অথবা 90 ডেজ এর ভিতরে হতে হবে। এরকম নিয়মগুলো পেশ দিচ্ছে আর কি, কয়েকটা নিয়ম আছে। মেন হলো আমরা তাহলে আমরা অ্যানুয়াল জেনারেল মিটিং আসলে প্রথমে আমরা বলবো যে অ্যানুয়াল জেনারেল মিটিং প্রতি ক্যালেন্ডার ইয়ার করতে হবে। একটা অ্যানুয়াল জেনারেল মিটিং থেকে আরেকটা অ্যানুয়াল জেনারেল মিটিং এর পার্থক্য
15 মাসে বেশি হবে না, ঠিক আছে? তাইলে প্রতি বছরও কিন্তু করতে হবে, ওইটাও কিন্তু আপনি ধরে রাখতে হবে। আবার 15 মাস দিয়ে চলে গিয়ে যদি আপনার 1 বছরটা পরের বছর নিয়ে নেন তাহলে কিন্তু হবে না, প্রতি বছরই করতে হবে। 1 বছর থেকে আরেক বছরটা সর্বোচ্চ 15 মাস পার্থক্য হতে পারে, ঠিক আছে? এখন কেউ যদি বলে যে না আমি তো এই বছর ডিসেম্বরে করলাম, তাহলে 15 মাস আমি সময় পাচ্ছি, তাহলে 15 মাসে সময় পাইলে কত হয়? তাহলে আমি 2020 সালে করবো না 21 সালে করবো, এটা হবে না। প্রতি বছরই আপনি অ্যানুয়াল জেনারেল মিটিং করতে হবে। এটা শুধুমাত্র হচ্ছে যদি নতুন কোম্পানির ক্ষেত্রে 18 মাসের পরে করতে পারে, এবং সেই ক্ষেত্রে সে এরপরে মাসে পরের বছর না করলেও হবে। এটা হলো শুধুমাত্র নতুন অর্গানাইজেশনের ক্ষেত্রে। Then বলা হচ্ছে if a company defaults in the complying with the provisions of subsection 1, the court may on the application any member of the company call or direct to the calling to the general meeting of the company and give such ancillary or consequential direction as the court thinks expedient in relation to calling, holding or the conducting of the meeting. যদি না করে তো সেই ক্ষেত্রে আপনার হচ্ছে সেকশন এত অনুযায়ী কি করতে পারে, কোর্ট আপনাকে এই কল করার জন্য, মিটিং কল করার জন্য কোর্ট রায় দিতে পারে। পেনাল্টি কি, এই যে পেনাল্টির কথা এখানে বলা আছে, যদি কোনো কারণে যদি কেউ মানে আপনার এজিএম না করতে পারে তাহলে সেই পেনাল্টিটা কি হবে, পেনাল্টির অ্যামাউন্টটা কম, এই জন্যই অনেক ক্ষেত্রে কি হয়। তবে এটা পেনাল্টি 1 টাকা পেনাল্টি, সেটা পেনাল্টি কোম্পানির জন্য। কোম্পানি যদি ভালো রিপুটেশন থাকে সেক্ষেত্রে সে এই পেনাল্টি কখনোই বেয়ার করবে না। shall be punishable with fine which may extend to 10,000 টাকা, and in case of continuing default with a further fine which may extend to 250 টাকা for every day, after the first day during which is the default continues. তাহলে এই হলো মানে আপনার হচ্ছে জরিমানাটা, তাহলে 10,000 টাকা, এবং সেই ক্ষেত্রে যদি সে কন্টিনিউ ওইরকম ডিফল্ট করতে থাকে তাহলে তাকে আবার ফার্দার ফাইন করা হবে, এবং সেটা যদি প্রতিদিনের জন্য, তারপর যখন ফার্দার ফাইন করা হবে তখন প্রতিদিনের জন্য 250 টাকা করে তাকে ফাইন করা হবে। এই হলো অ্যানুয়াল জেনারেল মিটিং। তাহলে আমরা অ্যানুয়াল জেনারেল মিটিং এর ক্ষেত্রে আপনার পরীক্ষা অনেক কিছু আসতে পারে, আমরা ওইগুলো দেখতে হবে আমাদের। অ্যানুয়াল জেনারেল মিটিং এর নোটিশ দিতে হয়। নোটিশটা কিরকম থাকে? এই নোটিশটা অনেক সময় প্রায় আসে অ্যানুয়াল জেনারেল মিটিং এর নোটিশ। তারপরে আমাদের হচ্ছে এক্সট্রা অর্ডিনারি স্পেশাল রেজুলেশন। তাহলে আমার যদি রেজুলেশন যেগুলো হয়, যে রেজুলেশন একটা হলো স্পেশাল রেজুলেশন আর একটা এক্সট্রা অর্ডিনারি রেজুলেশন, সেইগুলো কি সেগুলো আমরা দেখি। সেকশন 87 এ কোম্পানি অ্যাক্ট 1994 কি বলছে? এক্সট্রাঅর্ডিনারি স্পেশাল রেজুলেশন, a resolution shall be an extraordinary resolution when it has been passed by a majority of not less than 3/4 of such members entitled to vote are as present in person or by proxy at a general meeting, of which notice specifying the intention to propose that resolution as the extraordinary resolution have been duly given. এখানে দেখেন আরেকটা কথা আছে, এখানে প্রক্সি আছে। প্রক্সি, আপনারা একটা অ্যানুয়াল রিপোর্ট নেবেন, ওই অ্যানুয়াল রিপোর্টে আপনি দেখবেন এই যে নোটিশ দেওয়া আছে অ্যানুয়াল রিপোর্টে, সাথে অ্যানুয়াল রিপোর্টে এরকম প্রক্সি ফর্ম দেওয়া আছে। প্রক্সি ফর্ম, প্রক্সি কি, আপনি যদি নিজে না দিতে পারে তাহলে সে প্রক্সির মাধ্যমে সে ভোট দিতে পারবে, ঠিক আছে? এবং গোটা ভোটের যে ফর্ম সেটাও একটা ফর্ম অনেক ক্ষেত্রে দেওয়া থাকে এই ইয়ে থেকে অ্যানুয়াল রিপোর্টে। আপনারা ভালো একটা কোম্পানির একটা অ্যানুয়াল রিপোর্ট নেবেন, সেখানে আপনি এগুলো দেখতে পারবেন। তাহলে এক্সট্রা অর্ডিনারি রেজুলেশন বলা হয় সেই রেজুলেশনটাকে যেখানে থাকবে তার 4/3 চেয়ে বেশি, অর্থাৎ 3 কম না, এরকম হবে। অর্থাৎ মিনিমাম 4/3 মেম্বার সেখানে ভোট দিবে, এবং এই ভোটের মাধ্যমে এটা মেজরিটি হবে, সেটাকে বলা হচ্ছে এক্সট্রা অর্ডিনারি রেজুলেশন। A resolution shall be an extraordinary resolution when it has been passed by majority of not less than 3/4 of such members entitled to vote are as present in the person, তারা প্রেজেন্ট হয়ে দিতে পারে অথবা প্রক্সির মাধ্যমে দিতে পারে, at a general meeting of which notice specifying the intention to propose the resolution as an extraordinary resolution has been duly given. A resolution shall be special resolution. Special resolution কা বলা হবে কখন? When it has been passed by such a majority is as record for the passing of an extraordinary resolution, and at a general meeting of which not less than 21 days notice specifying the intention to propose the resolution as a special resolution has been given, duly given. তাহলে
আমার স্পেশাল রেজুলেশন কি, সেটা স্পেশাল রেজুলেশনটা সেটা এক্সট্রাঅর্ডিনারি রেজুলেশন। সেই রেজুলেশনটা কি হবে না, আপনার যে নোটিশটা যেটা দিবে সেই নোটিশটা 21 দিনের কম হবে না। নোটিশটা যখন মিটিংটা হবে, জেনারেল মিটিংটা হবে, তার 21 দিনের চেয়ে আরো বেশি সময়ে আপনার রেজুলেশনের জন্য আপনার নোটিশ দেওয়া হবে, আপনার এই জেনারেল মিটিং এর জন্য নোটিশ দেওয়া হবে। তাহলে এই যে 21 দিনের চেয়ে যদি কম দিনের কোনো নোটিশ না দিয়ে এবং সেটা যদি আপনার এক্সট্রা অর্ডিনারি রেজুলেশন হয়ে যায়, অর্থাৎ 3/4 মেম্বাররা যদি সেখানে ভোট দেয়, তখন তাকে বলা হবে স্পেশাল রেজুলেশন। ঠিক আছে? তাহলে a resolution shall be a special resolution when it has been passed by such a majority as is required for the passing an extraordinary resolution. Extraordinary resolution pass করার জন্য যে মেজরিটি দরকার সেই মেজরিটি যদি থাকে, and at a general meeting of which not less than 21 days notice, যেটা 21 দিনের চেয়ে কম দিনের নোটিশ থাকে না, specifying the intention to propose the resolution as a special resolution has been given, duly given. তাহলে এক্সট্রা অর্ডিনারি রেজুলেশন এবং স্পেশাল রেজুলেশন কি আমরা জানলাম। আর যদি এই এক্সট্রা অর্ডিনারি এবং স্পেশাল রেজুলেশন ছাড়া অন্য যে রেজুলেশন সেগুলো হচ্ছে কি আমরা জেনারেল রেজুলেশন বলবো। ঠিক আছে? অথবা শুধু রেজুলেশন, জেনারেল রেজুলেশন মানে রেজুলেশন বলা যায় অনেকে। মিনিটস অফ প্রসিডিংস অফ জেনারেল মিটিং। ঠিক আছে? আমরা গত ক্লাসে একজন কোশ্চেন করছিল যে এরকম বোর্ডের মিনিটস হয়, মানে মিনিটস হয় কিনা, আসলে মানে রেজুলেশন হয়, মিনিটসও হয় রেজুলেশনও হয়। রেজুলেশন এক জিনিস, মিনিটস আরেক জিনিস। রেজুলেশন হলে স্পেশাল কোনো ডিসিশন গুলা নেওয়ার জন্য এবং সেটার জন্য ফার্দার আমার যখন কাজ করতে হয়, কোনো এক্সট্রা অর্ডিনারি যখন আসে, তখন এগুলাকে আমরা বলি রেজুলেশন। আর মিনিটস হচ্ছে এখানে যত ডিটেলস কারা উপস্থিত ছিলেন, তারপর সেখানে বলা হবে যে আপনার কি কি আলোচনা হয়েছে, সেই আলোচনা থেকে কি কি ডিসিশন আসছে, সেগুলোকে আমরা মিনিটস আকারে বলা হয়। ঠিক আছে? মিনিটস অফ প্রসিডিং এ জেনারেল মিটিং এন্ড অফ ইটস ডিরেক্টরস, এভরি কোম্পানি শ্যাল কজ মিনিটস অফ অল প্রসিডিংস অফ জেনারেল মিটিং এন্ড মিটিংস অফ ইটস ডিরেক্টরস টু বি এন্টার্ড ইন বুকস কিপ ফর দ্যাট পারপাস। Any such minutes purporting to be signed by the chairman of the meeting at which the proceedings are had or by the chairman of the next succeeding meeting shall be evidence of the proceeding until the contrary is proved. A general meeting of the company or a meeting of its directors in respect of the proceedings of which minutes have been made shall be deemed to have been duly called and held. The proceedings of such meetings shall be deemed to have been held as described in the minutes and appointment of the directors and executive. এগুলো আসলে অনেক পড়াটোরা এগুলো দেখলে আপনার লাভ নেই। আমি নরমালি যেটা হচ্ছে মিনিটস এর গুলা কি থাকবে, মিনিটস হচ্ছে কেন আপনার এই যে মিটিংটা হয়েছে, প্রসিডিং জেনারেল মিটিং হচ্ছে, মিটিং এর কারা কোন কোন ডিরেক্টরসরা উপস্থিত ছিলেন, সেগুলা এই যে আপনার মিনিটস উল্লেখ করা থাকে। এই মিনিটসটা সব চেয়ারম্যান সবগুলো ডিসিশন নেওয়ার পরে চেয়ারম্যান সেগুলো সাইন করে। সেখানে যে মিনিটসে আপনার যারা মেম্বার ছিল তাদেরকে আবার সেই কপিটা প্রেরণ করা হয়ে থাকে। তারপর হলো আমরা এগুলা দেখবো মিনিটসের পরে, আমরা একটা মিনিট দেখবো, তাইলে হবে। দেন আমরা বলবো অ্যাপয়েন্টমেন্ট অফ ডিরেক্টরস। একটা নতুন ডিরেক্টরস অ্যাপয়েন্টমেন্ট কিভাবে করতে হবে। ঠিক আছে? আমরা ডিরেক্টর যখন অ্যাপয়েন্টমেন্ট নট উইথ স্পেন্ডিং এনিথিং কন্টেন্ট ইন দ্য আর্টিকেলস অফ এ কোম্পানি, একটা কোম্পানি যে আর্টিকেলসে যদি যায় কিছু থাকুক না কেন, দি সাবস্ক্রাইবার অফ দ্য মেমোরেন্ডাম শ্যাল বি ডিম টু বি দ্য ডিরেক্টরস অফ দ্য কোম্পানি until the first director are appointed. The subscriber of the memorandum shall be deemed to be the directors of the company until the first director are appointed. অর্থাৎ কোনো একটা ডিরেক্টর অ্যাপয়েন্টেড করার আগে যে আমরা যে সাবস্ক্রাইবার ফর্ম বলছি, ফর্ম 9 হ্যাঁ এন্ড সাবস্ক্রাইবার ফর্ম, সেটা ফিল আপ যখন করবে, দি সাবস্ক্রাইবার অফ দ্য মেমোরেন্ডাম যারা থাকবে তাদেরকে ডিরেক্টর হিসেবে বলা হয়ে থাকবে কোম্পানি, যতক্ষণ পর্যন্ত কোম্পানির ডিরেক্টররা অ্যাপয়েন্টমেন্ট না হবে। দি ডিরেক্টরস অফ দ্য কোম্পানি শ্যাল বি ইলেক্টেড বাই দ্য মেম্বার্স ফ্রম অ্যামং দেয়ার নাম্বার ইন জেনারেল মিটিং। জেনারেল মিটিং এর মাধ্যমে এখানে তাদের এই যে নাম্বার থেকে যারা থাকবে তাদের মাধ্যম থেকে এই ডিরেক্টররা নিয়োগ করা হবে।
জেনারেল মিটিং এর থেকে মানে ডিরেক্টর অ্যাপয়েন্টমেন্ট হবে। এনি ক্যাজুয়াল ভ্যাকেন্সি অকারিং অ্যামং দ্য ডিরেক্টরস মে বি ফিল্ড বাই দ্য আদার ডিরেক্টরস, বাট the person the appointed shall be person qualified to be elected as a director unless clause B, and shall be subject to retirement at the same time as if he has been director on the day which the director in which place is appointed or the last appointed director. ঠিক আছে, এটা বলা হচ্ছে যে ওই যে এখানে যে আপনার এজিএম যদি কোনো ভ্যাকেন্সি ক্যাজুয়াল ভ্যাকেন্সি হয়ে যায় তাহলে এরকম এজিএম থেকে করে যে ইলেক্টেড হতে হবে তা না, হ্যাঁ সেগুলা এজিএম ছাড়াও করতে পারবে স্পেশাল রেজুলেশনের মাধ্যমে, সেটা এখানে বলা হচ্ছে। তাহলে আমরা ডিরেক্টর অ্যাপয়েন্টমেন্ট কিভাবে হবে? ডিরেক্টর অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে যদি এজিএম এর আগ পর্যন্ত আপনার যে সাবস্ক্রাইবার ফর্মে যারা থাকবে ডিরেক্টর তারাই ডিরেক্টর হিসেবে থাকবে, দেন হচ্ছে ডিরেক্টর হবে জেনারেল মিটিং এর মাধ্যমে ডিরেক্টর ইলেক্টেড হবে। হ্যাঁ, যদি ক্যাজুয়াল ভ্যাকেন্সি হয় তাহলে ক্যাজুয়াল ভ্যাকেন্সি যে যারা যে পার্সনদের কোয়ালিফিকেশন আছে ডিরেক্টর করার জন্য মতো তাদের ক্ষেত্রে ওই ডিরেক্টর ওখান থেকে ভোটের মাধ্যমে ডিরেক্টর হয়ে যাবে, বোর্ড অফ ডিরেক্টরের ভোটের মাধ্যমে। দেন বলা হচ্ছে কোয়ালিফিকেশন অফ ডিরেক্টর। এখন আমরা ডিরেক্টর অ্যাপয়েন্টমেন্ট করবো, ডিরেক্টরের কোয়ালিফিকেশন কি হবে? Without prejudice to the restrictions imposed by Section 92, it shall be the duty of every director to hold qualification share to ডিরেক্টরদের ক্ষেত্রে কোয়ালিফিকেশন শেয়ার লাগে। কোয়ালিফিকেশন শেয়ার বলতে কি, মানে আপনার মিনিমাম একটা শেয়ার নাম্বার অফ শেয়ার থাকতে হবে যদি আপনার ডিরেক্টর হতে হয়। ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর ক্ষেত্রে না, কিন্তু এটা হলো কোম্পানির জেনারেল ডিরেক্টর ক্ষেত্রে বলা হচ্ছে শেয়ার হোল্ডিং ডিরেক্টর। Shall be specified in the articles, and if he is not already qualified, he shall obtain his qualification within 60 days after his appointment. যদি কেউ যদি এরকম কোয়ালিফাইড শেয়ার নাই অথবা কোয়ালিফিকেশন নাই, সেই ক্ষেত্রে মানে যেদিন থেকে সে অ্যাপয়েন্টমেন্ট হবে তার 60 দিনের ভিতরে সেটা ফিল আপ করতে হবে, অর শর্টার টাইম অ্যাজ মে বি ফিক্সড বাই দ্য আর্টিকেল, অথবা আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনে এগুলো উল্লেখ করা আছে। আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনের ডিটেলস আমরা এখানে আসলে বলি না। আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন বলতে কি বলবো? আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন হচ্ছে আপনার কোম্পানিটা অপারেশনের জন্য ইন ডিটেলস এখানে ব্যাখ্যা দেওয়া থাকে, ডিটেলস কথা বলা থাকে, সেটা হচ্ছে আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন। আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন যদি এরকম ফিক্সড করে দেওয়া থাকে, হ্যাঁ সেই ক্ষেত্রে আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনটা ফলো করতে হবে, অথবা 60 দিনের ভিতরে তার এই কোয়ালিফাইং যে শেয়ার সেটা তার কোয়ালিফিকেশনটা গ্রহণ করতে হবে। If after the expiration of the period mentioned in subsection 1, any unqualified person acts as the director of the company, he shall be liable to fine not exceeding 200 টাকা for every day. যদি এই 60 দিনের পরে পর্যন্ত সে যদি মানে কমপ্লিট করতে না পারে তাহলে সে প্রতিদিনের জন্য তাকে 200 টাকা 200 টাকা ফর এভরি ডে ফাইন করা হবে বিটুইন দ্য expiration of the said period and the last day on which it is proved that he acted as a director. ডিসকোয়ালিফিকেশন অফ ডিরেক্টর। একটা ডিরেক্টর ডিসকোয়ালিফিকেশন কি? ওই যে কন্ট্রাক্ট অ্যাক্টের যেগুলো আছে ডিসকোয়ালিফিকেশন, হ্যাঁ সেগুলো ডিরেক্টরের ক্ষেত্রে ডিসকোয়ালিফাইড হবে। A person shall not be capable of being appointed director of a company if he has been found to be an unsound mind by competent court and the findings is in force, or he is in an undischarged insolvent, or he has applied to be adjudicated as an insolvent and his application is pending. He has not paid any call in respect of shares of the company held by him, whether alone or jointly with others, and 6 months have elapsed from the last day fixed for the payment of the call, or he is a minor. এগুলো হচ্ছে appointed. A person shall not be capable of being appointed director of a company. ঠিক যে এই যে 5টা পয়েন্ট, এই 5টা পয়েন্ট যদি হয় তাহলে একটা কোম্পানি ডিরেক্টর সে অ্যাপয়েন্টমেন্ট হতে পারবে না। সেকেন্ড পয়েন্ট বলতে কোম্পানি মে বি ইন ইটস আর্টিকেলস প্রোভাইড এডিশনাল গ্রাউন্ডস ফর ডিসকোয়ালিফিকেশন অফ এ ডিরেক্টর। আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনে আপনার আরো অনেক গ্রাউন্ড আছে আর দিতে পারে, থাকতে পারে, সে যেগুলো তার ডিসকোয়ালিফিকেশন হবে। তাহলে আমরা ডিসকোয়ালিফিকেশন বলতে একটা হচ্ছে ইন জেনারেল ডিসকোয়ালিফিকেশন, আরেকটি স্পেশাল হচ্ছে তার আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনের ডিসকোয়ালিফিকেশনের জন্য যা যা দেওয়া থাকে সেটা ডিসকোয়ালিফিকেশন। রিমুভাল অফ ডিরেক্টর, একটা ডিরেক্টরকে বাতিল করে দেওয়া। অ্যাকর্ডিং টু সেকশন 106 কোম্পানি আইন 1994,
বলা আছে the company may be extraordinary resolution remove any shareholder director before the expiration of his period of office. ঠিক আছে, স্পেশাল এক্সট্রাঅর্ডিনারি রেজলিউশনের মাধ্যমে এনি শেয়ার হোল্ডার ডিরেক্টর যারা আছে তাকে আপনার পিরিয়ড এক্সপিরেশনের আগেই তাকে বাতিল করে দিতে পারেন। and may by ordinary resolution appoint another person in his state, এবং অর্ডিনারি রেজুলেশনের মাধ্যমে আপনি আরেকজনকে সেখানে নিয়োগ দিতে পারেন। and the person so appointed shall be subject to retirement at the same time as if he had become a director on the day on which the director is in whose place he is appointed or last elected director. A director so removed shall not be reappointed a director by the board of directors. একটা ডিরেক্টরকে যদি রিমুভ করা হয় তাহলে এই যে আপনার বোর্ড অফ ডিরেক্টররা তাদেরকে রিঅ্যাপয়েন্টমেন্ট করতে পারবে না। বোর্ড অফ ডিরেক্টরটা স্পেশাল এক্সট্রাঅর্ডিনারি রেজুলেশনের মাধ্যমে হোক যেভাবে হোক তাকে রিমুভ করা হয়েছে, তাকে আবার রিঅ্যাপয়েন্টমেন্ট করতে পারবে না। রেস্ট্রিকশন অন পাওয়ার অফ ডিরেক্টর, ডিরেক্টরদের পাওয়ারের ক্ষেত্রে কি রেস্ট্রিকশন আছে? দি ডিরেক্টরস অফ কোম্পানি অর অফ এ সাবসিডিয়ারি কোম্পানি অফ এ পাবলিক কোম্পানি শ্যাল নট except with the consent of the company concerned in general meeting, sale or dispose of the undertaking of the company, remit any debt due by a director. তারপর আমরা বলবো রেস্ট্রিকশন অন ম্যানেজিং ডিরেক্টর। ম্যানেজিং ডিরেক্টরের ক্ষেত্রে কি রেস্ট্রিকশন আছে সেটা এখানে বলা আছে কিছু। No public company or no private company which is a subsidiary of a public company shall, after the commencement of this act, appoint any person as managing director if he is a managing director or manager of another company. ঠিক আছে, বলা হচ্ছে যে অন্য একটা কোম্পানি যদি ম্যানেজিং ডিরেক্টর থাকে অথবা ম্যানেজার থাকে সেক্ষেত্রে আপনি অন্য আরেকটা কোম্পানির এসে ম্যানেজিং ডিরেক্টর হিসেবে তাকে নিয়োগ করতে পারেন না। Notwithstanding anything contained in section at the MD managing director not to be appointed for more than 5 years at a time. যদি ম্যানেজিং ডিরেক্টর 5 বছরের বেশি এট এ টাইমে থাকতে পারবে না কোম্পানি অ্যাক্ট অনুযায়ী। No company shall, after the commencement of the act, appoint or re-employ any individual as its MD for a term exceeding 5 years at a time. টানা 5 বছরের বেশি থাকতে পারবেন না। Any individual holding at the commencement of this act the office of the managing director in a company shall, unless his term expires earlier, he deemed to have vacated his office immediately on the expiry of the 5 years from the commencement of this act. Nothing contained in subsection 1 shall be deemed to prohibit the re-employment or the extension of the term of the office of any person as MD for the further period not exceeding 5 years on each occasion. ঠিক আছে, এখানে বলছে এক টার্মে 5 বছরের বেশি থাকতে পারবে না। পরবর্তীতে আবার বলা আছে কি আপনি তাকে রিনিউয়াল করে আগে যেতে পারে, আবার রি-এমপ্লয়মেন্ট হবে সেটা ও আবার যখন রি-এমপ্লয়মেন্ট হবে একসাথে সে 5 বছরের বেশি হবে না, তো 5 বছর করে থাকবে, অসুবিধা নেই। দেন এখানে আরেকটা পয়েন্ট আসছে আপনার প্রসপেক্টাস। প্রসপেক্টাস কি? প্রসপেক্টাস হচ্ছে এটাও একটা লিগ্যাল ডকুমেন্ট যেটা কোম্পানি ইস্যু করে আপনার শেয়ার বিক্রি করার জন্য। অফারিং সিকিউরিটিজ, শেয়ার হতে পারে, বন্ড হতে পারে, অফারিং সিকিউরিটিজ ফর সেল। দি প্রসপেক্টাস কন্টেন্স কি ফ্যাক্টস, প্রসপেক্টাসে কি ফ্যাক্টস কি সেগুলো থাকে, ইনফরমেশন গুলো থাকে কোম্পানির, হ্যাঁ, দ্যাট কুড হেল্প ইনভেস্টরস মেক এ ইনফর্ম ডিসিশন। একটা প্রসপেক্টাসে যখন কোন সিকিউরিটি সেল করার জন্য পাবলিককে অফার করা হয়, হ্যাঁ, তো অথবা কোনো কোম্পানির পাবলিক হতে পারে, প্রাইভেট হতে পারে, প্লেসমেন্ট হতে পারে, যদি অফার করা হয় তখন তাকে বলে প্রসপেক্টাস। আর প্রসপেক্টাসের কি থাকে আপনার ফ্যাক্টস এবং ইনফরমেশন গুলো থাকে যেটা অ্যানালাইসিস করে যেগুলো পড়ে আপনি ডিসিশন নিতে পারবেন আপনি সেখানে ইনভেস্ট করবেন কি করবেন না, ইনভেস্টরদেরকে ডিসিশন নিতে সাহায্য করে। According to section 134 of the Company Act 1994, as prospectus issued by or on behalf of a company or in relation to an intended company shall be dated, that date shall, unless the contrary is proved, be taken as the date of publication of the prospectus. Prospectus-এ অবশ্যই একটা ডেট থাকতে হবে। যদি ডেট না থাকে তাহলে যে তারিখে এটা পাবলিকেশন হয়েছে সেটাই ধরে নেওয়া হবে, সেটাই তার প্রসপেক্টাসের দিক। প্রসপেক্টাসে কি কি জিনিসগুলো থাকে এগুলো আপনারা দেখে নিন, আমি একবারে মুখস্থ বলে দিব প্রসপেক্টাসে কি কি জিনিস থাকে।
প্রসপেক্টাসে থাকবে আপনার কোম্পানি, আপনি কি বর্তমান পজিশন কি, ব্যালেন্স শিট থাকবে, বর্তমান ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থাকবে, তার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থাকবে, আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যা যা থাকে সবগুলো পয়েন্ট এখানে থাকবে। সে ফার্দার কেন আপনি ক্যাপিটাল রেজ করতে যাচ্ছে, কত পরিমাণ রেজ করতে যাচ্ছে, এবং তাদের শেয়ার হোল্ডারদের পার শেয়ারের ভ্যালু কত হবে, এবং সেখানে আপনি কি কারণে সে রেজ করতে যাচ্ছে, সেটা কোন খাতে ব্যয় হবে, হ্যাঁ সেটা কি তার এক্সিস্টিং লোন অথবা এক্সিস্টিং এর করা হবে নাকি না নতুন কোনো প্রজেক্ট নেওয়া হবে, অল আর ইনক্লুডেড ইন প্রসপেক্টাস। প্রসপেক্টাস সব মানে আপনার একটা অর্গানাইজেশনের যত ভালো মন্দ আছে, ফিউচার কি আছে, তা বর্তমানে আপনার এটার স্ট্রেংথ কি, এটা কোথা থেকে আসছে, সব ইন ডিটেলস বলা থাকে প্রসপেক্টাস। আপনারা প্রসপেক্টাস অনেকেই হয়তো দেখে থাকবেন, অনেকে হয়তো দেখছেন, হ্যাঁ আপনারা হচ্ছে আপনার বিভিন্ন পত্রিকায় দেখবেন, হয়তো দেখা যাচ্ছে কালকেও আপনি এমন একটা জিনিস প্রসপেক্টাস, যে কোনো যখন আইপিও যেটা বলে আমরা, ইনিশিয়াল পাবলিক অফারিং এ আসতে হলে সে প্রসপেক্টাস দিতে হয়, এবং সেটা পত্রিকায় আসবে, একটা বাংলা পত্রিকা একটা ইংলিশ পত্রিকায়, ঠিক আছে, সেটা হলো প্রসপেক্টাস। কনভার্সন অফ এ কোম্পানি, একটা কোম্পানি কনভার্সন করতে গেলে প্রাইভেট কোম্পানি থেকে পাবলিক কোম্পানি, পাবলিক কোম্পানি থেকে প্রাইভেট কোম্পানি কিভাবে করতে হয়, ঠিক আছে। নর্মালি প্রাইভেট কোম্পানি থেকে পাবলিক কোম্পানি করা হয়, পাবলিক কোম্পানি থেকে প্রাইভেট কোম্পানিতে যায় না, আসা হয় না, এক্সেপশন অফ কি। নর্মালি হচ্ছে কনভার্সন প্রাইভেট কোম্পানি থেকে পাবলিক কোম্পানি। তাহলে প্রাইভেট কোম্পানি পাবলিক কোম্পানি করতে হলে কি হবে, পাবলিক কোম্পানি যেই যে জিনিসগুলো ফলো করতে হয় এটা প্রাইভেট কোম্পানিকে সেগুলো ফলো করাইতে হবে। প্রাইভেট কোম্পানি যদি এখানে 2 জন অথবা 3 জন শেয়ার হোল্ডার হয়ে থাকে, তাহলে পাবলিক কোম্পানির ক্ষেত্রে মিনিমাম শেয়ার হোল্ডার করে যতজন অতজনে নিয়ে যেতে হবে, ঠিক আছে, অ্যাটলিস্ট 7 শেয়ার হোল্ডার মেম্বার্স হতে হবে। তারপর তার ওই যে আরজিএসসির মাধ্যমে ওইগুলো শেয়ার হোল্ডার যে নেম ক্লজ, নেম ক্লিয়ারেন্স, এগুলো সব নিয়ে আসতে হবে। আর যদি সেই ক্ষেত্রে এইভাবে আপনার পাবলিক প্রাইভেটের ক্ষেত্রে প্রাইভেট লিমিটেড থাকবে, পাবলিক ক্ষেত্রে পাবলিক লিমিটেড কোম্পানি করতে হবে, এই কাজগুলা করলেই তখন কনভার্সন অফ প্রাইভেট কোম্পানি টু পাবলিক কোম্পানি। এখানে বলা হচ্ছে যদি প্রাইভেট কোম্পানি করতে হয়, পাবলিক কোম্পানিকে যদি প্রাইভেট কোম্পানি করতে যায়, তাহলে কি হবে, আর্টিকেলস গুলা চেঞ্জ করতে হবে। আর্টিকেলস ফর কনভার্সন অফ এ পাবলিক কোম্পানি ইনটু প্রাইভেট কোম্পানি। পাবলিক কোম্পানির ক্ষেত্রে নট মোর দেন 50 বেশি মানে নাম্বার হওয়া যাবে না। যদি আমরা জানি যে প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে কি হয়, 2 থেকে 50 জনের বেশি হওয়া যায় না, তাহলে আপনি পাবলিক কোম্পানিকে যদি আপনি প্রাইভেটে করতে চান, তাহলে সে পাবলিক কোম্পানিকে প্রাইভেট করতে পারবেন যাদের নাম্বার অফ শেয়ার কি আছে, মেম্বার হচ্ছে 50 নিচে, 50 তে বেশি না, সেগুলো করতে পারবেন। 50 বেশি হলে কিন্তু আপনি পারবেন না, এখানে স্পেশাল রেজুলেশন করতে হবে, পাস করাইতে হবে। অনেক বড় পড়া, আর কোথায় কত বলবো। তারপর হচ্ছে যদি ওয়েন্ডিং আপ হয়, কোম্পানি ওয়েন্ডিং আপ হলে কিভাবে হবে, ওয়েন্ডিং আপ হওয়ার সিস্টেম হচ্ছে কি, বাই দ্য কোর্ট, কোর্টের মাধ্যমে হতে পারে, ভলান্টারি হতে পারে, সাবজেক্ট টু সুপারভিশন অফ দ্য কোর্ট, কোর্টের সুপারভিশনের মাধ্যমে হতে পারে। কোর্টের মাধ্যমে ওয়েন্ডিং আপের হওয়ার প্রসিডিউরটা কি, তাহলে আমরা কি কি করছি এগুলো একটু আরেকটু আমরা সংক্ষিপ্ত ভাবে আমরা একটু ব্যাক করি। হ্যাঁ, অনেকক্ষণ হচ্ছে, আপনারা কি লাইভে ছিলেন কিনা, না ঘুমাই গেছেন? স্যার আছি স্যার, আমি স্যার সবগুলোই মোটামুটি নোট করেছি, কিন্তু আমার একটা প্রশ্ন ছিল যে যেগুলো ইলাবোরেটলি বলা আছে ওগুলো শর্ট করে কি লেখা যাবে, লাইক মেইন পয়েন্ট যদি আমি লিখি তাহলে সমস্যা হবে কিনা? আমি তো এখানে তো আমার পাওয়ার পয়েন্টে তো সব শর্ট গুলো নিয়ে আসছি, আমি তো এখানে শর্ট আনি নাই, শর্ট তো আপনি ভিতরে গেলে দেখবেন। লাইক যে আপনি সেকশন 81 এ দেখেন, যদি আমি লিখি যে কোম্পানি মানে প্রতি বছর, আপনি সবগুলো লিখতে পারবেন না, সবগুলো তো আর লিখতে পারবেন না। যেমন হচ্ছে আপনার এতগুলো নিয়ম, প্রোভাইডেড দ্যাট পর্যন্ত মনে করেন আপনি যাবেন না, এতটুকু পর্যন্ত রেখে দেন যখন আপনি সর্বোচ্চ শর্ট থাকে, ঠিক আছে। সেটাই আমি লিখেছি স্যার, মিটিং মানে প্রতি বছর একটা মিটিং হবে জর্জিয়ান ক্যালেন্ডার অনুযায়ী, এটা মাস। তারপরে হচ্ছে প্রতি 15 মাসের অধিক ডিলে করতে পারবে না একটা মিটিং থেকে আরেকটা মিটিং যাওয়ার জন্য। আমি এরকম মানে একটা পার্ট করে লিখেছি, এতটুকু লিখবেন, এই প্রথমটা তাহলে ইজি হয় স্যার, ওভাবে এক্সামে পরীক্ষা দিতেও ইজিয়ার হবে। তারপরে বলবেন এই যে নতুন কোম্পানির ক্ষেত্রে 18 মাসের বেশি হবে না, হ্যাঁ 18 মান্থ অফ মানে ফরমেশন ইনকর্পোরেশনের পর 18 মান্থের মধ্যে হবে, 18 মাসের বেশি হবে না। রাইট, ঠিক আছে। হ্যাঁ,
নেক্সট স্যার, বলেন। আরেকটা প্রশ্ন ছিল আমার, যদিও অনেকটা অবশ্য ফাঁকি লাভ দিয়ে চলে যাওয়া, কিন্তু লাভ দিয়ে চলে যান না, আমি তো ওদিকে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে স্যার। বলেন, এইদিকে বলেন, এনুয়াল জেনারেল মিটিং সম্পর্কে বলেন। আর কারণ কথা আছে এনুয়াল জেনারেল মিটিং নিয়ে 82 সেকশন 82 তে বলেছে স্যার নোটিশ দিতে হবে অ্যানুয়াল জেনারেল মিটিং এর অন্তত 15 দিন আগে। আমি এখানে জানি না 15 দিন কথাটা লেখা আছে কিনা, সম্ভবত 15 দিন না 21 দিন এরকম একটা ডেট আছে, যে তার 21 দিন আগে, 21 দিনের আগে যদি দেয়, সেক্ষেত্রে যদি আপনার রেজুলেশন স্পেশাল রেজুলেশন হয়, এজিএম এর নরমালি 15 দিন 20 দিন 21 দিন আগে দিতে হয়, 21 দিন আগে দিতে হয়, 21 দিন নোটিশ দিতে হয়। হ্যাঁ, কারেক্ট যদি 21 দিন সেকশন না হয়, 82। হ্যাঁ। তারপরে স্পেশাল এক্সট্রাঅর্ডিনারি এন্ড স্পেশাল রেজুলেশন হচ্ছে সেকশন 87 এ। আমি কি আবার লাভ দিয়ে চলে গেছি? হ্যাঁ, লাভ দিয়ে চলে গেছেন। 87 যেটা আরেকজন বলেন, আপনি তো একটু থামেন দেখি। এক্সট্রা অর্ডিনারি এবং স্পেশাল রেজুলেশন বলতে কি বুঝি? অন্য একজন বলেন, এক্সট্রা অর্ডিনারি স্পেশাল রেজুলেশন। মাইনরসের মধ্যে যদি কোনো ইম্পর্টেন্ট কোনো এজেন্ডা থাকে যেটার উপর বোর্ড অফ ডিরেক্টররা স্পেশালি এমফাসাইজ দেয়, তো সেটা স্পেশাল রেজুলেশন বলে এবং সেটার স্ট্যাটাস থাকতে হয়। ফর এক্সাম্পল, আমি যদি একটা প্ল্যান করি 15 দিন পর আপনারা এটা অন্যদিকে চলে গেছেন আপনি। ঠিক আছে, মাইনরসের উপর হবে না, মাইনরস তো হচ্ছে পরে, মাইনস হচ্ছে পরে। এক্সট্রা অর্ডিনারি এবং স্পেশাল রেজুলেশন হচ্ছে মেন হচ্ছে আপনার নাম্বার অফ মেম্বারসের পার্টিসিপেশন, মেম্বারদের পার্টিসিপেশন। জেনারেল মিটিং এ যে আপনার শেয়ার হোল্ডার যারা থাকবে, সেই শেয়ার হোল্ডারদের পার্টিসিপেশনের মাধ্যমে যে রেজুলেশন হয়, সেটা হচ্ছে ওই ধরন অনুযায়ী হবে এক্সট্রা অর্ডিনারি আর স্পেশাল। যদি 3 ফুট হয় তাহলে সেটা মেম্বার যদি প্রেজেন্ট থাকে তাহলে হচ্ছে এক্সট্রা অর্ডিনারি রেজুলেশন। ক্লিয়ার? আর এই এক্সট্রা অর্ডিনারি রেজুলেশনটা যদি 21 দিন আগে নোটিশ দিয়ে তারপরে যদি জেনারেল মিটিংটা হয়ে থাকে, তাহলে সেটাকে বলা হবে। এবং এখানে 3 ফুটের মেম্বাররা যদি এটা পার্টিসিপেশন করে থাকে, তখন তাকে বলা হবে এটা স্পেশাল রেজুলেশন। বুঝতে পারছি? আপনি যেটা বলছেন সেদিকে না। জি স্যার, এটা প্রেজেন্সের উপর এবং নোটিফিকেশনের উপর, মানে ডেটের উপর এবং নাম্বার অফ পার্টিসিপেশনের উপর ডিপেন্ড করে। ডেট কত দিনের আগে এটা নোটিশ দিতে সেটা, এবং নাম্বার অফ পার্টিসিপেন্ট কত, মানে পার্টিসিপেশন কতটুকু করছে সেটা, কতটুকু করেছে। কারেক্ট। আরেকজন বলেন, এক্সট্রা অর্ডিনারি স্পেশাল রেজুলেশন বলতে আমরা কি বুঝছি? এক্সট্রা অর্ডিনারি রেজুলেশন 3/4 মেম্বার প্রেজেন্ট থাকতে হবে। আর সেটা 3/4 মেম্বার প্রেজেন্ট মিন্স হচ্ছে ভোট দেওয়া। প্রেজেন্ট মিন্স কি? ভোট দিতে হবে, ভোট দিতে হবে। সেটা হবে এক্সট্রা অর্ডিনারি। আর 21 দিনের একটা নোটিশ দেয়া থাকলে তখন সেটা হবে স্পেশাল রেজুলেশন। হ্যাঁ, 21 দিনের আগে যদি সেই নোটিশটা দিয়ে থাকে এবং সেটা যদি এক্সট্রা অর্ডিনারি রেজুলেশনের সমপরিমাণ যদি ভোট করে থাকে, মেম্বাররা যদি ভোট দিয়ে থাকে, তাহলে সেটাকে বলা হবে স্পেশাল রেজুলেশন। এই জিনিসটা আপনি সুন্দর করে, মানে এতটুকু পার্থক্য করে সুন্দর করে জানা মনে রাখবেন। স্যার, এখানে প্রশ্ন হচ্ছে বাই প্রক্সি, এটা কি স্যার? প্রক্সি মানে হচ্ছে আপনি প্রেজেন্ট থাকতে পারবেন না, সরাসরি ভোট দিতে পারবেন না ভোটের ফর্মে। আপনাকে অন্য আরেকজনকে আপনি অথরাইজ করে দিয়ে দিলেন যে আমার ভোটটা সে দিবে, প্রতিনিধি। এটা হচ্ছে বাই প্রক্সি। এটা কি ওই বোর্ড মেম্বারদের মধ্যে হবে না বাইরের কেউ? শেয়ার হোল্ডার, এখন ভোট মেম্বার না, শেয়ার হোল্ডারদের মধ্যেই। শেয়ার হোল্ডার, হ্যাঁ, যিনি শেয়ার হোল্ডার উনি সব শেয়ার হোল্ডার যাইতে পারে না, তখন সে প্রক্সি দিয়ে পাঠায় দেয়। এই জন্য আমি বলছি আপনারা একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট নেবেন একটা, ঠিক আছে, অ্যানুয়াল রিপোর্টে দেখবেন প্রক্সি ফর্মটা আছে, সেগুলো দেখবেন। পরীক্ষা একটা প্রক্সি ফর্ম পরীক্ষা আসতে পারে, যে রাইট প্রক্সি ফর্ম। ঠিক আছে, আপনার এই ফর্মগুলো একটা একটা করে সবই দেখা উচিত। প্রক্সি ফর্ম, নোটিশ, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার রেজুলেশন, তারপর হচ্ছে মিনোটস, হ্যাঁ, তারপর হচ্ছে মেমো, এইগুলা কিভাবে লেখে এগুলো একটু জানার দরকার আছে। এগুলো পরীক্ষা আসলে আপনি অ্যাটলিস্ট যদি দেখে যান, তাহলে পরীক্ষা এগুলো লিখতে পারবেন নিজের মতো করে। আর আপনি গত ক্লাসে বলছেন আপনি দেখাবেন, কতটুকু সময় পাই সেটা হলো কথা। আমি চেষ্টা করবো দেখার জন্য, আমি এটা অলরেডি আমার কাছে রেডি আছে, চেষ্টা করব। আমি শেষ করতে পারতেছি না আসলে চ্যাপ্টার, এটা অনেক এলাবোরেট চ্যাপ্টার। মিনিটস অফ দ্য প্রসিডিং জেনারেল মিটিং এর মিনিটস গুলাতে কি কি থাকে এগুলো আপনারা দেখে নিন, পারবেন। মিনিটস মানে হচ্ছে আপনি যে কাজগুলো হয়েছে
সেই কাজগুলো কিভাবে হয়েছে আপনার একটা একটা করে এজেন্ডা ইস্যু করে আমরা একটা মিনিট দেখাবো, তখন আপনার এটা ক্লিয়ার হয়ে যাবে। আমার কাছে অবশ্য জেনারেল মিটিং এর মিনিটসটা মনে হয় নাই, যদি থাকে দেখবো। জেনারেল মিটিং এর আছে, আইসিএমবি জেনারেল মিটিং এর মিনিটস আছে, না হলে আপনার অন্যগুলা দেখাবো। মানে যে কোনো মিনিটস দেখিয়ে আপনি ওই মিনিটস এর আকারে আপনি শুধু লিখে দিবেন জেনারেল মিটিং এই সে করে এই এডিশন গুলো আছে। অ্যাপয়েন্টমেন্ট অফ ডিরেক্টরস, ডিরেক্টরস অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে কি হবে? ডিরেক্টরস কিভাবে অ্যাপয়েন্টমেন্ট হবে? কেউ কিছু বলবেন না? স্যার একটা হচ্ছে আমাদের মেমোরেন্ডামে দেয়া থাকে ডিরেক্টরস, তারপরে যদি কাউকে নতুন করে ডিরেক্টর দিতে হয় তাহলে মিটিং এর মাধ্যমে ডিরেক্টরের নিজেরা মিটিং এর জেনারেল মিটিং এর মাধ্যমে ডিসাইড করে যে আর কাউকে মেম্বার করা যায় হ্যাঁ, কিনা। এটা আপনার জন্য আবার বলতেছি, আপনি এটা আরেকটু ক্লিয়ার হন। মেমোরেন্ডামে যেটা সাবস্ক্রাইবার ফর্ম থাকে সেখানে ডিরেক্টরদের নাম লেখা থাকে, এবং তারাই যতক্ষণ পর্যন্ত আর নতুন করে আর ডিরেক্টর অ্যাপয়েন্টমেন্ট না হবে, মানে নতুন ডিরেক্টর অ্যাপয়েন্টমেন্টের যে সময় না আসবে, ততক্ষণ পর্যন্ত তারাই ডিরেক্টর। ঠিক আছে, কিন্তু যখন জেনারেল মিটিং হবে, যখন জেনারেল মিটিং হওয়ার সময়, তখন ওই যে আগে যে আপনার সাবস্ক্রাইবার ফর্ম সেই ডিরেক্টররা থাকবে না, তারা কি হয়ে যাবে, নতুন করে যারা ইলেক্টেড হবে তারাই ডিরেক্টর হবে। হ্যাঁ, এর মানে এই নয় যে নতুন করে মনে করেন আগে 10 জন ডিরেক্টর আছে, 10 জন থাকলো বাকি একজন আসবে, তা না। আপনার জেনারেল মিটিং এর মাধ্যমে, বোর্ডের মাধ্যমে ডিরেক্টর মানে আপনার নির্বাচিত হয়। তার মানে এটা চেঞ্জ হতে পারে আমার, ডিরেক্টর চেঞ্জ হবে, ডিরেক্টর চেঞ্জ কিন্তু হবে। তাহলে মেমোরেন্ডাম কি চেঞ্জ করতে হবে না স্যার? না, মেমোরেন্ডাম চেঞ্জ করতে হবে না, যে অ্যানুয়াল জেনারেল মিটিং এর মাধ্যমে সেটা হইছে। কিন্তু সেটা আরজিএসসি থেকে তাহলে রেকটিফাই করতে হবে না যে নতুন ডিরেক্টর সেটা আপনার অ্যানুয়াল জেনারেল মিটিং এর মিনিটস এবং এতে রেজুলেশন ওইটা এখানে সাবমিট করতে হয়। ওকে স্যার, আরজিএসসি তে সাবমিট করে ওটা রেকটিফাই করে নিতে হয়। হ্যাঁ, রেকটিফাই করে নেয়। ঠিক আছে, তাহলে ইলেক্টেড হয়। নরমালি তো যারা মানে ডিরেক্টর থাকে তারা যদি প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে তারা তো থাকেই। হ্যাঁ, আবার এর ক্ষেত্রেও দেখবেন যে আপনার পাবলিক কোম্পানির ক্ষেত্রে যারা ডিরেক্টররা থাকে তারাই থাকে। কেন থাকে? তাদের নাম্বার অফ শেয়ার হোল্ডিং বেশি থাকে, তাদের ভোট বেশি থাকে, তারা আগে থেকে এগুলো সেট আপ করে দেওয়া থাকে, ভোটিং ইয়েটা বেশি থাকে। ওকে স্যার, এই জন্য তারা আমাদের ডিরেক্টর হয়। আর আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার, নতুন ইলেক্ট করবে তারা থাকলে কি পুরানো যাদের মেমোরেন্ডামে ছিল তারা ফিক্স থাকবে, নাকি তখন তারা থাকবে না? যখন তারা বাতিল হতে পারে, তারাও তো বাতিল হবে, বাতিল হতে পারে। সেটা কি বাতিলের প্রেক্ষিতে নতুন সদস্য নেওয়া হবে, নাকি আমি সদস্য না, সদস্যদের ভিতরেই হবে। অলরেডি যারা সদস্য আছে, শেয়ার হোল্ডার আর মেম্বার, যেটা বলতেছি, মেম্বার তো চেঞ্জ হবে না। মেম্বার আগে যেগুলো আছে লিস্ট অফ শেয়ারস যারা আছে তাদেরই। না স্যার, ডিরেক্টরি যে 12 ফার্মের যে ডিরেক্টরদের লিস্টটা দেওয়া থাকবে, তারাই কি তাদের থেকে কি চেঞ্জ করতে হবে? তারা চেঞ্জ করে অন্য একজন সেখানে ঢুকতে পারে। কি সংখ্যাটা সবসময় ফিক্স থাকবে, নাকি আমি সংখ্যাটা ফিক্স থাকবে? রাইট, সংখ্যাটা ফিক্স থাকবে। সংখ্যাটা ফিক্স থাকবে। সংখ্যা আবার যদি আপনার বাড়া কমা সেটাও হতে পারে, বাড়া কমানো যেতে পারে, সমস্যা নাই। সেটার জন্য একটা রেঞ্জ দেওয়া আছে, যেটা আপনি কতজন ডিরেক্টর হতে পারবে, এরকম একটা ফরম্যাট তো আপনার যার নেচার অফ দা অর্গানাইজেশনের উপর ভিত্তি করে ওইভাবে আপনার ডিরেক্টর, নাম্বার অফ ডিরেক্টর সেখানে ফিক্স আছে। ঠিক আছে, এটা আর্টিকেলস রেজিস্ট্রেশনে উল্লেখ করা থাকে এগুলা, যে কতজন ডিরেক্টর তাদের হতে পারে, কতজন এরকম রিমুভ করতে পারবে, বা এইগুলা সব আর্টিকেলস রেজিস্ট্রেশন সব উল্লেখ করা থাকবে একটা কোম্পানি। আর কোনো কোশ্চেন? স্যার, আমার একটা কোশ্চেনের ব্যাপারে কথা বলার ছিল। হ্যাঁ বলেন। আমাদের তো টোটাল 10টা কোশ্চেন থাকে, কিন্তু এর মধ্যে কি কোনো অপশন থাকবে যে একটু পরে বলেন, আমি পড়াটা শেষ করি। আচ্ছা ঠিক আছে স্যার। কোয়ালিফিকেশন অফ ডিরেক্টর, ডিরেক্টরদের কোয়ালিফিকেশন কি, এক্ষেত্রে কি 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 বুঝছি আমরা? ডিরেক্টরদের কোয়ালিফিকেশন হচ্ছে পার্সেন্টেজ অফ শেয়ারের উপরে। হ্যাঁ, নেক্সট আমরা বলবো তাহলে পার্সেন্ট শেয়ারে এখানে বলা আছে পার্সেন্টেজ অফ শেয়ার, নাম্বার অফ কোয়ালিফাইং শেয়ার থাকতে হবে। সে কোয়ালিফাইং শেয়ার যদি না থাকে সে ডিরেক্টর হয়ে যায়, এবং সেটা 60 days এর ভিতরে সেটা ফিল আপ করতে হবে। যদি না করে তাহলে তাকে 10,000 মানে ফাইন করা হবে।
সে ফাইনটা যদি পরবর্তীতে সেটা যদি এক্সিডিং হতে ফাইনটা যদি আরো কন্টিনিউশন হতে থাকে তাহলে তাকে প্রতিদিনের জন্য 250 টাকা করে ফাইন করা হবে। ঠিক আছে, এইগুলা বলা আছে। তারপরে হচ্ছে ডিসকোয়ালিফিকেশন অফ ডিরেক্টর। ডিরেক্টরের ক্ষেত্রে ডিসকোয়ালিফাই কি? আরেকজন বলেন, অন্য একজন। ওনারা কি ঘুমাই গেছেন নাকি? ডিসকোয়ালিফিকেশন অফ ডিরেক্টর, ডিসকোয়ালিফিকেশন ইনসলভেন্সি হতে পারবে না এবং তাকে সাউন্ড মাইন্ডেড হতে হবে এবং পেইড আপ ক্যাপিটাল টা পরিশোধ থাকতে হবে এবং মাইনর হতে পারবে না। আমরা বলবো এখানে আপনার ডিসকোয়ালিফিকেশন হচ্ছে আপনার, আমরা যেটা কন্ট্রাক্টের যত ডিসকোয়ালিফিকেশন আছে সেটাই এখানে ডিসকোয়ালিফিকেশন। সাথে এডিশনাল হচ্ছে এখানে, সেটা হচ্ছে যে আপনার পেইড আপ ক্যাপিটালের যে পরিমাণটা তাকে পেড করার কথা সেটা তার পেড করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে, এবং তার শেয়ার হোল্ডিং যেটা সেই শেয়ার হোল্ডিং থাকতে হবে। এটা হলো ইন এডিশন এখানে। ঠিক আছে, আদার্স আরো এডিশন থাকতে পারে, সেটা তার আর্টিকেলস অনুযায়ী, সে আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনে যা লেখা থাকে সেই অনুযায়ী এটা হচ্ছে ডিসকোয়ালিফিকেশন। স্যার এটা এখানে একটা কোশ্চেন ছিল, এডুকেশনাল কোনো ব্যারিয়ার্স থাকবে না? না, ডিরেক্টরসের ক্ষেত্রে যে এডুকেশনাল কোনো ব্যারিয়ার্স নাই এখানে। সেই ব্যারিয়ার্সটা থাকবে কোথায়? আর্টিকেলস অ্যাসোসিয়েশনে যদি আপনারা যারা মিলে কোম্পানিটা করছে তারা যদি বলে যে না আমাদের এখানে ডিরেক্টর হতে হলে মিনিমাম এসএসসি পাস হতে হবে, এইচএসসি পাস হতে হবে, অথবা ডিগ্রি পাস করতে হবে, সেই আর্টিকেলস যদি উল্লেখ করা থাকে তাহলে সেটা হবে এখানে এডুকেশনাল ব্যারিয়ার, নতুবা না। তাহলে কি স্যার কোনো আনএডুকেটেড পারসন ডিরেক্টর হতে পারবে? হ্যাঁ, হতে পারে, কেন পারবে না? হচ্ছে না, অ্যাভেলেবেল আছে, মানে কি আর এডুকেটেড হতে হবে এমন কথা নাই। দেন বলছি আমরা রিমুভাল অফ ডিরেক্টর। একটা ডিরেক্টর রিমুভ করতে হলে কি করতে হবে? কোনো ডিরেক্টরকে যদি আপনি সরাইতে হয় তাহলে কি করতে হবে? এক্সট্রা অর্ডিনারি রেজুলেশন করতে হবে। এক্সট্রা অর্ডিনারি রেজুলেশনের মাধ্যমে রিমুভ করতে হয়। ইচ্ছা করলে তাকে বাতিল করা যায় না, বাতিল করতে হলে এক্সট্রা অর্ডিনারি রেজুলেশন করতে হবে। এক্সট্রা অর্ডিনারি রেজুলেশন আমরা আগে পড়ে আসছি কি, ঠিক আছে। এবং নর্মাল অর্ডিনারি রেজুলেশনের মাধ্যমে তাকে অন্য আরেকজনকে অ্যাপয়েন্টমেন্ট করা যায়, সেক্ষেত্রে এক্সট্রা অর্ডিনারি রেজুলেশন লাগে না অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে। হ্যাঁ, কিন্তু যে যারাদেরকে এক্সট্রা অর্ডিনারি রেজুলেশনের মাধ্যমে রিমুভ করা হয়েছে তাদের মধ্য থেকে আবার অর্ডিনারি রেজুলেশন করে কেউ আবার নিয়ে নিবে, সেটা হবে না আবার। এই কথাটা বলছে যে রিমুভালের ক্ষেত্রে। দেন আমরা বলছি ম্যানেজিং ডিরেক্টরের ক্ষেত্রে রেস্ট্রিকশন কি? রেস্ট্রিকশন সে দুইটা কোম্পানি আমরা কর্পোরেট গভর্নেন্সে পড়ছি অবশ্যই এগুলা, সেটা থেকে এনে আরেকটু অন্যরকম। একটার ক্ষেত্রে কর্পোরেট গভর্নেন্সটা আরো টাইট দেওয়া আছে। যেমন এখানে 5 বছর করে বলা আছে, 5 বছরের ক্ষেত্রে 2 বার 5 বছর 10 বার 15 বার এভাবে হতে পারবে। হ্যাঁ, সেখানে হয়তো বা কর্পোরেট গভর্নেন্সে যদি দেওয়া আছে 3 বছর, এইভাবে মানে একটু পার্থক্য আছে। কর্পোরেট গভর্নেন্স হচ্ছে আপনার আইনের চেয়ে পরে এটারে আরো স্কুইজ করার জন্য, আরো মোর ট্রান্সপারেন্ট করার জন্য কর্পোরেট গভর্নেন্স আসছে। তাহলে এই ছিল প্রসপেক্টাস। কি প্রসপেক্টাস বলেন? বলেন প্রসপেক্টাস সম্পর্কে হয়তো অনেকেই হয়তো যারা নিয়ে এরকম শেয়ার মার্কেটে জড়িত না তারা হয়তো নাও জানতে পারেন। প্রসপেক্টাস হচ্ছে স্যার একটা offer to public for selling a share or securities for informing for their taking decision. মানে তারা whether তারা ওই সিকিউরিটিজ অথবা শেয়ারটা কিনবে না এই সব ইনফরমেশন থাকবে, তারপর তারা একটা ডিসিশন নেবে আর কি। জি স্যার, এখানে আপনি বলেছেন স্যার এখানে ডেট থাকতে হবে, উল্লেখ থাকতে হবে, ফিনান্সিয়াল স্টেটমেন্টস গুলো থাকতে হবে সব, তারপরে শেয়ারের ভ্যালু কত সেটা থাকবে, তারা ভবিষ্যতে কোনো প্রজেক্ট করবে, কোনো ইনভেস্ট করবে কিনা, লোন নেবে কিনা, ডিটেইল থাকবে স্যার এখানে, যাতে করে যারা শেয়ার কিনতে ইচ্ছুক বা সিকিউরিটি কিনতে ইচ্ছুক তারা পুরোপুরি ইনফর্ম থাকে ওই কোম্পানিটা সম্বন্ধে। থ্যাংক ইউ। তাহলে আমরা প্রসপেক্টাস কি সবাই বুঝছি তো? প্রসপেক্টাস হচ্ছে কোম্পানি সম্পর্কে ডিটেলস বলে দেয়। ডিটেলস বলে দেয় কেন? যে আমি ডিটেলস কেন বলে যে সে মার্কেট থেকে সে টাকা নেবে, ক্যাপিটাল। আমরা যে আগে বলছিলাম যে ইজি অফ ক্যাপিটাল অ্যাকুইজিশন, ক্যাপিটালের আপনার তৈরি মানে বিল্ড আপ করা অথবা ইনক্রিজ করা ইজি। কিসের ক্ষেত্রে? আপনার হচ্ছে কোম্পানি লিমিটেড বাই শেয়ারের ক্ষেত্রে।
তাহলে সেই কোম্পানি লিমিটেড সেই শেয়ারের মাধ্যমে সেই ক্যাপিটাল আপনার রেজ করবে অথবা ডিবেঞ্চারের মাধ্যমে রেজ করবে। রেজ করতে হলে তাহলে আমি কিভাবে করব, সেখানে রেজ করার পক্ষে তার অনেকগুলো যুক্তি দেখাবে, সেই যুক্তিগুলা এবং প্রিভিয়াস তার পারফরমেন্স দেখাবে, সে ফিউচার প্রসপেক্ট বলবে, তার বর্তমানে প্রিভিয়াস 5 ইয়ার্সের তার যে যদি হয়ে থাকে তাহলে 5 ইয়ার্সের সে তার যে পারফরমেন্স সেই পারফরমেন্স গুলো সে এখানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলো তুলে ধরবে। এই হচ্ছে প্রসপেক্টাস। তারপর আমরা বলছিলাম কনভার্সন অফ কোম্পানি। একটা কোম্পানিকে কনভার্সন করতে হলে কি হতে হবে, প্রাইভেট কোম্পানিকে পাবলিক কোম্পানিতে নিতে হলে কি করতে হবে? হ্যাঁ, প্রাইভেট কোম্পানিকে পাবলিক কোম্পানিতে কনভার্সন করতে হলে কি করতে হবে? পাবলিক কোম্পানির যে যে ক্রাইটেরিয়া সেই ক্রাইটেরিয়া গুলা প্রথমেই যেন মিট আপ হয়, সেইভাবে প্রাইভেট কোম্পানি যদি হয়ে থাকে তাহলে এটা পাবলিক কোম্পানি করা যাবে। সেই ক্রাইটেরিয়া গুলো আগে তৈরি করতে হবে। ঠিক আছে, কেউ যদি কিছু বলবেন না, আমি শেষ করে দিচ্ছি। স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। এটা হচ্ছে স্যার খুব একটা সময় নেই, যদিও প্র্যাকটিক্যাল লাইফের একটা এক্সপেরিয়েন্সটা শেয়ার করছি। হ্যাঁ বলেন। আমি যদিও সময় খুব সংকীর্ণ, আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করতাম যেখানে একজন ফরেনার ম্যানেজিং ডিরেক্টর ছিলেন। তো স্বাভাবিকভাবে আমরা ধরে মানে আমি যেটুকু বুঝে নিয়েছিলাম যে 5 বছর একজন ম্যানেজিং ডিরেক্টর উনি ফরেনার বলেই হয়তো 5 বছর থাকতে পারবে না। বাট আলটিমেটলি যেটা আজকে আমি বুঝতে পারছি, যদি আমি এখনো কোম্পানি সেক্রেটারি জাস্ট কোর্স করছি, এখনো কমপ্লিট না, মাত্র আমার একটা সেমিস্টার গিয়েছে। তো আমি এখন আজকে যেটা বুঝতে পারছি যে শুধু ফরেনার বলে না, সে যদি লোকালও কেউ হয়, মানে আমাদের দেশে বাংলাদেশেরও কেউ হয়, তারপরেও সে একজন কোম্পানি সেক্রেটারি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে 5 বছরের অধিক থাকতে পারবে না। রিঅ্যাপয়েন্টমেন্ট হতে পারবে একটা সার্টেন ব্রেকের পরে, বা অন্য কেউ হয়তো অ্যাপয়েন্টেড হবে তারপরে সে আবার রিঅ্যাপয়েন্টেড হতে পারবে, এরকম তো কিছু স্যার? না, বাংলাদেশে 5 বছরের পরে আবার 5 বছর রিঅ্যাপয়েন্টেড হতে ব্রেক লাগে না। তার মানে সে বাংলাদেশি ন্যাশনালিস্ট যদি হয় তাহলে তার 5 বছর লাগবে না? না না, 5 বছর হবে, পরবর্তীতে আবার 5 বছর হতে পারবে, মানে তার জন্য কোনো ইয়ে লাগবে না, শুধুমাত্র কি ফরেনার বলেই সে 5 বছরের বেশি থাকতে পারবে না, এরকম কিছু? এরকম না, হয়তো আপনার যে এমডি ছিলেন ফরেনার জন্য না, অন্য কোনো ইয়ে হয়েছে, এটা না স্যার, রেস্ট্রিকশন ছিল স্যার। আমরা তখন যখন আলোচনা হয়, অফিসে মিটিং হয়, একটা মানে রেস্ট্রিকশনস এরকম ছিল, বোধহয় ফরেনার বলে সে 5 বছরের অধিক ম্যানেজিং ডিরেক্টর হিসেবে থাকতে পারবেন না। ওইরকম আমরা ওইরকম আমরা জানি না। তার মানে কোম্পানি সে তো ফরেনার হতেই পারে, তো কোনো সমস্যা না। আপনার তারা হয়তো বা আপনার ওই যে তাদের কর্পোরেট গভর্নেন্স, আমি বলছি যে কর্পোরেট গভর্নেন্স, সেই ক্ষেত্রে এটা বাইন্ডিং। যদি আপনি গভর্নেন্স চিন্তা করেন তাহলে 5 বছরের বেশি তো তাকে রাখা উচিত না, কিন্তু আমাদের দেশে তো গভর্নেন্স ফলো করে না, যার কারণে এইগুলো হচ্ছে। আপনি 5 বছরের বেশি যদি সে থাকে, সে এখান থেকে সে অনেক কিছু তার সব পর্যায়ে তার হয়ে ঘটে যাবে, সে যে কোনো দুর্নীতি করতে পারে। স্যার আমার মতে তো হয়েছে কোনো ফরেনারই বাংলাদেশে, মানে এত বড় বড় পোস্টে সব ফরেনার বসে আছে, বাংলাদেশে এর থেকে অনেক কোয়ালিফাইড মানুষ আছে যারা ওই সমস্ত পোস্টে যেতে পারে। কথা বলে লাভ নাই, সে কথা বলে লাভ নাই। সেগুলো দেখলে বাংলাদেশে যত পরিমাণ ওয়াইজানাস আসে তার চেয়ে মোটামুটি 80% চলে যায় শুধুমাত্র ফরেনাররা নিয়ে নেয়। বেশিরভাগই মানে আমি ইন্ডিয়ান দেখি, অধিকাংশ প্রায় 10 লাখ ইন্ডিয়ান বাংলাদেশে কাজ করে এরকম। হ্যাঁ হ্যাঁ, ইন্ডিয়ার মনে হয় 1/4 মনে হয় যে মানে আপনার ইনওয়ার্ড রেমিটেন্স যেটা ইন্ডিয়ার, তাদের হচ্ছে বাংলাদেশি 1/4 হচ্ছে বাংলাদেশ থেকে যাচ্ছে। ফোর্থ হাইয়েস্ট রেভিনিউ বাংলাদেশ থেকে না? হ্যাঁ, রেভিনিউ বাংলাদেশ থেকে যাচ্ছে। মানে স্যার বাংলাদেশি ন্যাশনালিস্ট যদি হয়, সে 5 বছরের পর আবার আরো 5 বছর সে রিনিউ করতে পারবে। কোম্পানি অ্যাক্ট অনুযায়ী। হ্যাঁ, কিন্তু কর্পোরেট গভর্নেন্স বলে যে না করাটাই ভালো। আচ্ছা, কর্পোরেট গভর্নেন্স বলে না করাটাই ভালো, তার মানে কোম্পানি করবে না, বিকজ এই কোম্পানি খুব কর্পোরেট গভর্নেন্স হাইলি মেইনটেইন করে। এই জন্য করতে পারে নাই। থ্যাংক ইউ স্যার। নেক্সট হচ্ছে আমরা উইন্ডিং আপ। কোম্পানি যখন আপনার মানে লিকুইডেশনে যাবে, উইন্ডিং আপ হবে, সেটা পন্থাটা 3টা পন্থা। বাই দ্য কোড, ভলান্টারি। কোন কোম্পানি নিজেও বলতে পারে যে না আমি লিকুইডেশনে চলে যাব, উইন্ডিং আপ করবো।
হ্যাঁ, অথবা সুপারভিশন অফ দ্য কোর্ট, কোর্টের সুপারভিশনের মাধ্যমে হইতে পারে। স্যার উইন্ডিং আপ মানে এটা কি কোম্পানি অবলোপন, লিকুইডেশনে যাওয়া আর কি। হ্যাঁ, উইন্ডিং আপ আর কি, কোম্পানি লিকুইডেশনে চলে যাওয়া, তার অ্যাসেটের চেয়ে লাইবিলিটি বেশি হয়ে গেছে, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে তখনই উইন্ডিং আপ হয়। অথবা আপনার ভলান্টারি ইচ্ছাকৃতভাবে হইতে পারে, ওইটা না হয় স্যার কোর্টের মাধ্যমে, কোর্টটা আপনাকে তা করতে পারে, অথবা সে নিজেও করতে পারে যে না আমার অবস্থা খারাপ, আমি উইন্ডিং আপ করবো, আমি ব্যবসা উঠে ফেলবো। স্যার কোম্পানি তো অনির্দিষ্টকাল চলতে পারে, সেই অনির্দিষ্টকাল চলতে পারে, অনির্দিষ্টকাল চলতে তো পারে, এটা জেনারেল ক্যারেক্টারিস্টিক। আপনি অনির্দিষ্টকালের ভিতরে আপনি যখন পজিশন খারাপ হয় তখন এটা বন্ধ হয়ে যেতে পারে। কি যেমন বাংলাদেশে অনেক কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, কিছু জায়গায় পিপলস লিজিং, যে কি যেন পিপলস লিজিং না কি না কি যেন একটা আপনার বন্ধ হয়ে গেল। হ্যাঁ, পিপলস লিজিং, হ্যাঁ পিপলস লিজিং বন্ধ হয়ে গেল, সেটা কিন্তু হচ্ছে উইন্ডিং আপ হচ্ছে না, এটাই উইন্ডিং আপ আর কি। আপনার একটা নির্দিষ্ট সময় পরে সে চলতে পারতেছে না, তখন সে বলবে যে আমি চলতে পারি না, আমাকে উইন্ড আপ করে দেন। এর জন্য অনেক প্রসিডিউর আছে, সেই প্রসিডিউরটা ফলো করতে হবে, ঠিক আছে? এই যে যেমন কোর্টের মাধ্যমে করতে হলে কি কি করতে হয়, এই যে কাজগুলো এখানে বলা আছে, এগুলো দেখে নিবেন। এই মোটামুটি আমি আজকের মতো আপনাদের শেষ করে, নেক্সট আপনি কোশ্চেন ব্যাপারে, পরীক্ষার ব্যাপারে এখন কথা বলতে পারেন। স্যার এখান থেকে কোনো ইয়ে থাকতে পারে স্যার, কেস স্টাডি থেকেও কি দিয়ে কোশ্চেন থাকতে পারে এই চ্যাপ্টার থেকেও? কেস স্টাডি তো থাকার কথা না, না থাকলে স্যার বেঁচে যাই, এই চ্যাপ্টারে কেস স্টাডি থাকলে ঝামেলা। এই চ্যাপ্টারে বেশিরভাগ যেটা হবে, যেটা থাকতে পারে সেটা হচ্ছে যে আপনার ওই রকম গুলাই কেস স্টাডি বলতে স্পেসিফিক আপনাকে বলবে আপনি কোম্পানির এটা সেটা আপনি একটা এক্সট্রাঅর্ডিনারি আপনার পাস করা দরকার, আপনি একটা এক্সট্রাঅর্ডিনারি রেজুলেশন লেখেন। স্যার গত বছর এই চ্যাপ্টার থেকে প্রায় 2-3টা কেস স্টাডি আসছিল স্যার। হ্যাঁ, ইরিওলজি কেস স্টাডি, এই কেস স্টাডি মানে ওই আগেরটার মতো কেস স্টাডি না, এখান থেকে আপনি লিখতে হবে এই যে রেজুলেশন, মিনুটস, এইগুলো আপনাকে বলবে এই কোম্পানির রিমুভ, আপনি এটা আপনাকে মিনুটস লেখেন। একটা কোশ্চেন আসছিল স্যার, মানে একটা কোম্পানি হচ্ছে সে তার ইনকর্পোরেশন করার আগে হচ্ছে সে ব্যবসা শুরু করছে, এই ক্ষেত্রে এই টাইপের একটা কেস স্টাডি আসছিল। আরেকটা স্যার কন্ট্রাক্ট ল এর সাথে মিলে একটা কেস স্টাডি আসছিল স্যার, একজন ডিরেক্টর, একজন চেয়ারম্যান, তার ছেলে মাইনর, তাকে কি ডিরেক্টরশিপ দিবে নাকি দিবে না। আরেকটা আসছিল স্যার কি বছর, গত বছর স্যার আপনার হচ্ছে মেজরিটিকে ক্যান্সেল করে একজন চেয়ারম্যান কি কোনো মিটিং অফ করে দিতে পারেন কিনা পারেন না, এই ধরনের পয়েন্টগুলো আমরা দেখবো, কোশ্চেনগুলো দেখবো। হ্যাঁ, এখানে আছে, আমরা দেখবো। স্যার আজকে দেখবেন স্যার অলরেডি স্যার 37 বেজে গেছে। হ্যাঁ ঠিক আছে, আমরা শেষ করে দিচ্ছি। স্যার আমি যে কোশ্চেনটা করছিলাম সেটা হচ্ছে যে আমি দেখেছি যে কোশ্চেন স্যার 10টা আসে, মানে 10টা আসবে, 10টার মধ্যে 10টাই দিতে হবে এরকম নাকি অপশন থাকবে স্যার? ওইরকমই তো 10টাতে মনে দিতে হয়, অপশন নাই তো, কোনো অপশন নেই। আর অপশন আছে কিনা, অনেক কোশ্চেন আবার অপশন থাকে, অপশন নেই স্যার, কোনো অপশন নেই। কারণ স্যার আমি যে কোশ্চেনগুলো বিগত সালে দেখলাম সেগুলো তো কোনো অপশন নাই, না থাকারই কথা। হ্যাঁ, না থাকলে নাই। এখন প্রশ্ন হতে পারে যে কয়টা লিখলে পাস হবে, অপশন নেই। অপশন নেই, সব স্যার তো বলছে যে 100% অ্যানসার করলে সব আনসার করবেন, সব আনসার করতে হবে। না, চেষ্টা তো আমরা করব, পারলাম না তখন সেটা বলতেছি। না পারলে তো টার্গেটের উপরে ডিপেন্ড করে, না পারার তো কোনো ইয়ে নাই, সমস্যা মানে আনসার নাই, ঠিক আছে? না স্যার, যেভাবে যতটুকু পারেন ততটুকুই করবেন। 10টা সেটের মধ্যে এই প্রত্যেকটা সেটের একটা দুটা করে করলাম। আপনি ভালো করলে মানে আপনি 80% ভালো লিখলে 100% যদি ভালো লিখতে পারেন 80 থেকে তো পাস করবেন না তো তা না। সাধারণত সব ফুল ভালো করে লেখা যায় না, এই জন্য বলি আপনি ফুল যদি আনসার করেন কম বেশি মার্কস কাইটা আপনি ইজিলি ভালো একটা নাম্বার পাবেন। মানে স্যার 80টাও যদি এক্সাক্ট হয়, মানে আমি যদি জানি যে এক্সাক্ট হচ্ছে তাহলে পাস করবেন, অবশ্যই করবেন না কেন, অবশ্যই করবেন। না জানি তাহলে তো 100টাই করতে হবে। হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকেন, কালকে ইনশাআল্লাহ আবার দেখা হবে। থ্যাংক ইউ ফর দ্য সেশন। ওকে স্যার, দেখা হবে না, কথা হবে ইনশাআল্লাহ। ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার। মাত্র শেষ হলো ক্লাস।